ওকে, তো আজ হচ্ছে আমাদের 7th মান্থের 8 ক্লাস, 0102। আচ্ছা, তোমাদের স্যার একটা এখনও জিনিস। মেসেঞ্জার গ্রুপে আছো 67, গুগল ক্লাসরুমে কয়জন আছো? 40। তার মানে এখনও গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি কতজন বলো দেখি? ৩৭ জন। হ্যাঁ, না, ২৬ জন। এখনও ২৭। 26 জন যুক্ত হয়নি, অথচ আমাদের এখন 8 মাস, মানে 8 ক্লাস চলছে কিন্তু চলমান ইয়ার। তোমাদেরকে এখনও রিমুভ করা হয়নি, যেই রিমুভ করে দিব তখন তোমরা এসে আবার আবার যুক্ত করতে হবে। তাই জন্য বলে দিলাম একটা কথা, সেটা হলো এবার যাদেরকে রিমুভ করবো আমি কিন্তু যুক্ত করবো না, একদম এই 40 জন থাকবে, 40 জনই থাকবে। আর যদি যুক্ত করতে হয় জরিমানা নিয়ে তারপর যুক্ত করবো আমি। আমার কাজ শুধু রিমুভ করা আর যুক্ত করা না, তোমাদেরও একটা দায়িত্ব আছে। যদি পড়তে চাবি তাহলে দায়িত্বটা পালন করতে হবে, না হলে দরকার নাই। ঠিক আছে? এই 40 জনই যথেষ্ট, বাকিদের দরকার নাই। তাদেরকে রিমুভ করে ঘাড় ধরে টাকা নিতে হবে আমার। রিমুভ করা মানে কি ঘাড় ধরে টাকা নেওয়া নেওয়া না? বলো। হুম, হ্যাঁ স্যার। ব্যাপারটা এরকম না যে তোমার ঘাড় ধরে টাকা নিচ্ছে আমি। তুমি আমাকে মেসেজ দাও, জি তুমি আমাকে জানাও যে স্যার আমার সমস্যা আছে, আমি টাকাটা এখন দিতে পারবো না, পরে দিব, বা কি কিছুটা একটা বলবা। অথচ তোমরা এখন চুপ মেরে থাকবা যে রিমুভ করে দিব, তারপরে আবার যুক্ত হবা। এবার আমি যুক্ত করছি না, আর যুক্ত করলেও জরিমানা নিয়েই যুক্ত করব। 50% টাকা জরিমানা দিতে হবে। কথা বুঝতে পারছো? মানে জি স্যার। বিরক্তির একটা সীমা থাকা লাগে, বেয়াদবিরও একটা সীমা থাকা লাগে, একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার এখানে যারা ক্লাসে আছেন স্যার আছে স্যার তারা তো সবাই স্যার ওই যে রেগুলারই ক্লাস করে স্যার। হ্যাঁ। এটা তো স্যার গ্রুপে মানে যারা নাই তারা তো স্যার জানছে না না, ওই যে যে আপনি ওই এবার ওই রিমুভ জন্য ভিডিওর আগে বলে দিলাম, ক্লাসে তো তারা দেখবে, রেকর্ড তো ওটা দেখবে যাবে। কিনা স্যার হ্যাঁ, দেওয়া আছে স্যার। হ্যাঁ, আমি মেসেজও লিখে দিব, মেসেজও আমি লিখে দিব কথাটা, যে যাতে তারা ক্লাসটা যদি দেখে সেটা দেখেও যেন বোঝে। কারণ হ্যাঁ এই যে তাদের কাজ হবে এখন 8টা ক্লাস হয়ে গেল, এরপর আমি রিমুভ করে দিব, এরকম একটা ঘটনা ঘটছিল এর আগে। 8টা বা 9টা ক্লাস হয়ে গেছে, রিমুভ করে দিয়েছি, পরের মাসে ফি দিয়ে তারা যুক্ত হচ্ছে। তার মানে 7 মাসের ফিটা তাদের আর দেওয়া লাগবে না, স্যার তো রিমুভ করে দিয়েছেই। আরও 3-4টা ক্লাসের পরে যুক্ত হব, কারণ এই ক্লাসগুলো তো রেকর্ড পেয়ে যাব নাকি? হুম, জি স্যার জি স্যার। এরকম একটা ঘটনা এর আগে ঘটছিল, তো তোমাদের ব্যস্ত এই ঘটনাটা ঘটিয়েছিল। তো রিমুভ করেছি তখন 8টা-9টা ক্লাস হয়ে গেছে, তারা তো ভাবছে এখন ফি আর দিব না, স্যার আগে রিমুভ করে দিক। রিমুভ করে দিল তো পরের মাসের ফি দিয়ে যুক্ত হব। এই চালাকিটা একটু বাদ, একদম পূর্ণাঙ্গ ফি দিতে হবে, এটা হলো কথা। দ্বিতীয়ত হলো, যাদের রিমুভ করার পর যুক্ত করব তাদেরকে অন্তত, যদি করি তাহলে জরিমানা দিয়ে করতো। তো তোমার অসুবিধা যাই হোক, তুমি আমাকে অসুবিধা জানাওনি কেন? তোমার যদি খুব মারাত্মক সমস্যাও হয় আমি আর শুনবো না, কারণ অন্তত এই মেসেজে বলে দিতে তেমন কিছু লাগে না। আচ্ছা, তো যাই হোক, আমরা সিজ দ্য ডে মনে হয় গতদিন পড়েছিলাম নাকি, ওটা শেষ করছিলাম। সিজ দ্য ডে কি শেষ হয়েছিল না বাকি আছে? জি স্যার, শেষ হয়েছিল। আচ্ছা, আমরা যেহেতু সামারিটা আলোচনা করেছি, এছাড়াও অন্যান্য কিছু আছে দেওয়া, তোমরা একটু পড়ে নিও, কারণ ভিতরের ব্যাপারগুলো পড়াতে গেলে একটু সময় ইয়া যাবে। আশা করি তোমরা পড়েছো, যদি পড়ে থাকো তো ভালো, আর না পড়লেও ভালো, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়েছি স্যার। আচ্ছা, না যারা পড়েছো তারা ভালো, আর যারা পড়নি তারাও ভালো। কিন্তু বলছি যে এত পড়াশোনা করে কোনো লাভ নাই, দরকারও নাই এত পড়াশোনা করার। হ্যাঁ, এত পড়াশোনা করে কি হবে? সবাই পড়াশোনার জন্য না, জোর করে এত পড়াশোনা করানোর দরকারও নাই। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে বিলাভড, এটাকে আমরা আজকে আমরা শেষ করব, তাই তো? জি স্যার। আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন জানার ছিল। হ্যাঁ বলো, কি প্রশ্ন জানবা? স্যার ওই যে আমরা পরীক্ষায় ওএমআর শিটে ওই যে রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো তো পূরণ করি, হ্যাঁ, তো ওই যে যখন স্ক্যান করে যদি আমরা ভুল করি ওইগুলোতে স্ক্যানে কি হবে না? যে কোনো একটাতে ঠিক থাকলেই ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নেই।
ঠিক আছে? না স্যার আসলে ওই মানুষের টেনশন কাজ করে, হঠাৎ করে আমার মনে পড়ছে যদি ভুল হয় তো স্ক্যান কি ধরা পড়বে নাকি, তখন তো। না, ভুলটা এখন তুমি কি জাতীয় করবা? ভুল স্যার এখন কি? ভুল আমি করিনি, তারপরেও হঠাৎ না না, মনে সেটা না। আসলো যে যদি। হ্যাঁ, সেটা বলছি না। তুমি এখন ভুল করলে ধরা পড়বে, তো তুমি কি ভুল করলে ধরা পড়বে? তুমি যদি এখন 3-এর জায়গায় 4 লেখো, তাহলে 4 হিসাবে ওটা ধরবে। এখন তোমার কেমন করে বুঝবে যে এটা তোমার 3-এর জায়গায় 4 হয়ে গেছে, না 4-এর জায়গায় 5 হয়ে গেছে, না কি হয়েছে, সেটা বুঝবে কেমন করে? তা ঠিক, তবে স্যার স্ক্যানে ভুল আসলে ওইটা স্ক্যান হয়েই যায়, ভুল যদি পূরণ করি তাই তাতেও। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম, যদি তুমি ভুল পূরণ করো তাহলে সমস্যাটা হয়ে যাবে, এই জন্য তো সমস্যা হয়ে যায়। আর তবে যেহেতু ওখানে রেজিস্ট্রেশনও পূরণ করতে হয়, রোলও পূরণ করতে হয়, যে কোনো একটা ঠিক থাকলেই হবে। ওইটাতে যখন মেশিন দেখবে যে না এটা মিলছে না, তখন ওটা ঠিক করে নেয়, ঠিক আছে? ও আচ্ছা স্যার। যে কোনো এক জায়গায় ঠিক রেজিস্ট্রেশন এবং রোল যে কোনো একটা অন্তত ঠিক হতে হবে। যদি দুটাই ভুল করো তখন তো বিপদ হয়ে যাবে, তখন তো বুঝবে না এটা আসলে কার, তখন তো বোঝা যাবে যাবে না, যাবে বলো? না স্যার। যে তোমার আসলে 2 থেকে 3 হয়ে গেছে, নাকি 3 থেকে 4 হয়েছে, না 5 থেকে 2 হয়েছে, সেটা তো আর সে সে বুঝবে না। তখন দেখা যাচ্ছে আলটিমেটলি তোমাকে আর ধরতে পারা যাবে না। আচ্ছা বুঝতে পারছি স্যার। ওই জন্য যদি লিখতে ভুল টুল হয়, কেটে দিয়ে দরকার হলে উপরে লিখে ফেলবা, তাতেও কোনো সমস্যা হবে স্যার না। আমি ভুল করিনি, আমি অনেকবার মিলিয়ে দেখেছি, তারপর হঠাৎ করে মনে হলো যদি এরকম কিছু হয়ে যায় তখন কি হবে, ওই জন্য আপনার কাছে জিজ্ঞেস করে নিলাম হুম হুম, বিষয়টা। আচ্ছা, সমস্যা নেই। তবে স্যাররা যখন খাতায় সই করবে, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। স্যারদের হাতে রেজিস্ট্রেশন কার্ডটা ধরাই দিয়ে দিবা, যেন অন্তত স্যার তোমার রোল নম্বরটা দেখে ওটা মিলাই নাই। মানে অনেক সময় দেখা হ্যাঁ, যাচ্ছে নিজের ভুল নিজে ধরা রেজিস্ট্রেশন যায় না। খাতা দুইটাই দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য স্যার চেক করছে কিনা একটু খেয়াল করবা, যে স্যার যখন স্যার সই করবে সারা তার আগে চেক চেক করার করে কথা। না। হ্যাঁ হ্যাঁ স্যার সারা আমরা চেক তো করতে রেজিস্ট্রেশন চাই না। পূরণ করি নাই, কিন্তু পরের দিন একটা স্যার এসে বলছে তুমি লিখেছো পূরণ করনি, মানে 3 দিন পরে এক্সাম দিতে গেছি সেদিন বলছে। হ্যাঁ, আমরা বলছে তো টেনশন চেক করে না, আমরা অন্তত, পূরণ করে দিয়েছি, কিন্তু আমরা কি করি, স্যাররা তো আমি অন্তত 3 বার চেক আসে করি, হ্যাঁ, দেখতে। যে অন্তত একটু সময় লাগলেও অন্তত চেক করি এটা, তার সব কিছু ঠিক আছে কিনা। চেক না করলে পারে এটা সমস্যা। এই জন্য টিচারদের দায়িত্ব হলো চেক করে সই করা, এমনি সই করা না। সই তুমিও করো, তুমিও চেক করবা, স্যারও সই করার আগে চেক করবে, এটা হওয়ার কথা। বাকিটা এখন যদি না করে থাকে, সেটা হচ্ছে শিক্ষকের দায়িত্বহীনতা, এতে দেখা যাচ্ছে স্টুডেন্টের সমস্যা হতে পারে। এই জন্য কার্ডটা দেখে দেখায় ধরাই দিবা স্যারের হাতে, যাতে সে স্যার দেখে তোমারটা অন্তত চেক করে, তুমি আগেই আগাই দিবা। ঠিক আছে, এটা তোমার দায়িত্ব। আগাই দিলে পারে কি হবে, অন্তত সে দায়বদ্ধতায় বুঝবে যে না, তাহলে স্টুডেন্ট আমাকে দিয়ে চেক করানোর জন্য মনে হয় উৎসাহিত। হুম, আচ্ছা, তো ঠিক আছে, আমরা অন্য কথায় আর না যাই। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, বিলাভড, নাকি? জি স্যার। এতে টেক্সট কেউ পড়েছো? কেউ আছো যে টেক্সট পড়েছো? ইজ দেয়ার এনিওয়ান? নো ওয়ান, নাকি? জি স্যার, পড়তে পারি নাই। আচ্ছা, স্যার ডিটেলস সামারিটা পড়ছিলাম। সেটা ঠিক আছে। সামারি পড়া তো ইয়া না, খুব একটা কার্যকরী পদক্ষেপ না। তারপরে সামারিটা পড়ে হয়তো পরীক্ষার জন্য একটা প্রস্তুতি হবে, কিন্তু পড়ে লাগতো, সমস্যা নেই। যা হোক, আমরা দেখি। আমার কাছ থেকে একটু সামারিটা পড়ে দেওয়া দিয়ে অন্তত ইয়া করা যায়, এটা পড়েছো তোমরা। আচ্ছা, জি এটা স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া, বিশেষ করে এটা হচ্ছে ওই যে কলোনিয়ালিজম, স্লেভারি, ঠিক আছে? তো যেটা আমরা ওই যে অরণ্যকে পড়েছিলাম না, জি স্যার। থার্ড ইয়ারে, তারপরে ফোর্থ ইয়ারে এরকম আর কি পড়েছি, কলোনিয়ালিজম নিয়ে লেখা, দ্য হার্ট অফ ডার্কনেস, তাই না? হ্যাঁ স্যার। হার্ট অফ ডার্কনেস পড়েছি। তারপর হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিংয়ে, ওখানেও থেকে আমরা কিছুটা ইয়া পেয়েছি, ব্ল্যাক হোয়াইট স্লেভ রিলেশনশিপ পেয়েছি। কিন্তু এই জায়গাটা খুবই করুণ। হুম, এই সিনেমা, মানে এই নভেলটা যদি তুমি পড়ো, তাহলে বুঝতে পারবা যে ব্ল্যাক পিপলদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে। ঠিক আছে, যেটা আমরা হার্ট অফ ডার্কনেসে পেয়েছিলাম,
সেখানে তো মোটামুটি দেখানো হচ্ছে যে কি করা হতো, যে যারাই, তাই তো, কার্স এর বিরুদ্ধে যেত তাদের কি করা হতো, তাদের কতল করে তাদের মাথাগুলো কি করা হতো, খুলিগুলো, হুম, স্যার ঘরের বাড়িতে চিকে করে বাড়ির পাশে লাগিয়ে হ্যাঁ, রাখতো। বাড়ির চারিপাশে বেড়াতে লাগিয়ে রাখতো, বাঁশের ইয়াতে, পোস্টে দেখাতো যে হ্যাঁ, যে আমার বিরুদ্ধে যারা যাবে তারা এরকম তাদের শিকার হতে হবে। আর এখানে তো আরও করুন, আরও করুন, হ্যাঁ। তো আমরা একটু আগে ইয়েটা পড়ি, বেসিক যে ধারণাটা, আগে রাইটার সম্পর্কে একটু জানি, টনি মরিসন সম্পর্কে, তারপরে তিনি তার কোন এক্সপিরিয়েন্স থেকে এটা লিখেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু পড়ি। তাহলে টনি মরিসন আমরা পড়তেছি যে পেপার, তার নাম কি? আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা, ড্রামা। তাই তো? হ্যাঁ, আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা। তো এখানে এটার মনে হয় লাস্ট বিলাপটা হচ্ছে এই পেপারের লাস্ট। তো এখানে টনি মরিসন হচ্ছেন একজন আমেরিকান, তাই তো, রাইটার। কিন্তু তাকে দেখে কি মনে হচ্ছে, হোয়াইট না ব্ল্যাক? কি মনে হচ্ছে? ব্ল্যাক লাগতেছে। হ্যাঁ, লাখ আমরা আই হ্যাভ আ ড্রিম এই ভাষণটা কে দিয়েছিলেন? মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং। তার মার্টিন বাড়ি আর লুথার- এর বাড়ি দেখি তো মিলে কিনা। মার্টিন লুথার কিং জুনিয়র, হ্যাঁ, তার চেহারা দেখে কি একই রকম মনে হচ্ছে না? জি স্যার। একই রকম মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তিনিও একজন আমেরিকান, ইউনাইটেড স্টেটসে তার জন্ম। তো এনারও আমরা যদি একটু আর একটু চেহারাটা দেখি, সেটা হচ্ছে, আমাদের সময় এটা ছিল না বিলাফট, হ্যাঁ, এটা আমি পড়েছিলাম হচ্ছে চাকরি পাওয়ার পরে, ফোর্থ ইয়ারের পড়ানোর আগে এটা পড়েছিলাম। এই যে ব্ল্যাক, তাই তো, তার চুলের কাটান টাটান দেখে মনে হচ্ছে নেটিভ ব্ল্যাক পিপল। আমরা যেটা পড়েছিলাম টনি মরিসনের, সেটা হচ্ছে দ্য ব্লু স্টাই, ওটা আমাদের সময় ছিল ব্লু স্টাই। সেখানে খুবই বেসিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে মানুষের। সেখানে একটা জিনিস বলা হয়েছে ব্লু স্টাইয়ে, যে অনেক সময় যারা কাজের মেয়ে হয়, মানে কাজের যারা মহিলা হয় বা যারা ব্ল্যাক হয়, তাদেরকে কি কি করতে হয় জানো তো? তাদেরকে তার মালিকের সন্তানকে আদর করতে হয়, তাই না? নিজের জি, সন্তানকে বঞ্চিত করে, বুঝতে পেরেছ? মানে মালিকের একটা হোয়াইট পিপলের বাসায় হয়তো বা কাজ করে, তার যে সুন্দর সুন্দর সন্তান রয়েছে, সেই সন্তানটাকে ধরে তার মাই তাকে আদর করে, অথচ হয়তো বা তার নিজের সন্তানকে সে আদর করতে পারছে না বা আদর করে না, অনেক সময় বঞ্চিত করে। ব্লু স্টাইয়ে আর একটা জিনিস দেখানো হয়েছিল, যে ফাদার রেপড হিজ ডটারকে রেপড করে। তা এই ঘটনাটা কি বর্তমান সমাজে নাই বলো তো? আমাদের বাংলাদেশে স্যার। ঘটছে না? হুম, অবশ্যই স্যার, অহরহ হচ্ছে এগুলো। অহরহ হচ্ছে। তা সেই জিনিসটা তিনি তখন তুলে ধরেছেন। দেখো, হিজ ফার্স্ট নভেল দ্য ব্লু স্টাই, যেটা 1970 সালে পাবলিশড হয়, তিনি এই জায়গাগুলো, হ্যাঁ, একদম ছোটো ছোটো ঘটনাগুলোকে তিনি তুলে ধরেছেন। মানে যেটা পড়লে বোঝা যাবে যে কত, মানে কি বলবো, খুঁটে খুঁটে ছোট ছোট বিষয়গুলোকে খুবই যত্ন সহকারে তিনি কিন্তু লিখছেন, যাতে মানুষের চোখের সামনে উঠে আসে। ওকে, তো যাই হোক, আমরা একটু দেখি। দেখো, টনি মরিসন ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ রাইটার অফ দ্য 20th and 21st century। তিনি মেনলি একজন নভেলিস্ট, এছাড়া তিনি এসে লিখেছেন, পয়েমও তিনি লিখেছেন কিছু। তো যদি তার সম্পর্কে আমরা জানি, তার পরিবার সম্পর্কে একটু জানি, তাহলে কি দাঁড়ায় দেখো। বলছে, কোলি অ্যান্থনি ওফোর্ড, লেটার নন অ্যাজ টনি মরিসন, ওয়াজ বর্ন অন February 18, 1931 in Lorraine, Ohio, a small industrial city on the shores of Lake Erie. Her parents, George and Rama Ofold, were part of the Great Migration. এই যে মাইগ্রেশন করে আসে, were the part of Great Migration. African American families
who left the rural south for northern cities in search for better economic opportunities, escape from the most brutal form of Jim Crow segregation. এই কথাগুলো এখানে আসবে যে তারা মেনলি হচ্ছে আফ্রিকান আমেরিকান। আফ্রিকান আমেরিকান কারা? আফ্রিকান আমেরিকান শব্দটা কোথা থেকে আসছে বলো তো? আফ্রিকান আমেরিকান কারা? স্লেভদের যখন স্যার নাগরিকত্ব দেয়া, হ্যাঁ, আফ্রিকান স্লেভদেরকে নিয়ে গিয়ে যখন আমেরিকান নিয়ে যাওয়া হয়, তারা তো সেখানে স্লেভ ছিল, কিন্তু যখন তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো এবং নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তখন তারা সেখানে হয়ে গেল আফ্রিকান আমেরিকান। যেমন বাংলাদেশি বংশোদ্ভূত, তা তো ব্রিটিশ নাগরিক বলেন এরকম আমরা, বা বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাঁ আমেরিকান নাগরিক, তার মানে কি তার দাদু চাচা খালা ফুপু কেউ না কেউ বাংলাদেশ থেকে গিয়ে ওখানে ছিল, তারা এখন সেখানে নাগরিকত্ব পেয়ে গেছে। তাই বলছে বংশ, তাই বলছে আমেরিকান আফ্রিকান অলসো নন অ্যান্ড ব্ল্যাক আমেরিকানস অ্যান্ড ফর্মালি কল্ড আফ্রো আমেরিকানস অর হিস্ট্রিক্যালি নিগ্রোস অর কালার্ড, যা কিছুই বলা হোক না কেন, আর অ্যান আমেরিকান রেশাল অর এথনিক গ্রুপ হু অ্যাজ ডিফাইন্ড বাই দ্য ইউনাইটেড স্টেটস সেন্সাস কনসিস্ট অফ আমেরিকানস হু হ্যাভ অ্যানসেস্ট্রি ফ্রম অ্যানি অফ দ্য ব্ল্যাক রেশাল গ্রুপস অফ আফ্রিকা। তাহলে ব্ল্যাক রেশাল গ্রুপ থেকে কোনো না কোনোভাবে তার বংশোদ্ভূত আর কি, তারা সেখানে এসেছে। কিভাবে আসছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো, যেহেতু আমরা আব্রাহাম লিঙ্কনের সময় দেখেছিলাম কি স্লেভ বিজনেস নাকি। দেখো আফ্রিকান আমেরিকান, দেখো হিস্ট্রি বিগ্যান ইন দ্য 16th century when mainly West Africa and Central African slaves traders sold African artisans, farmers and warriors to European slave traders, এবং তাদেরকে কী করা হতো, হু ট্রান্সপোর্টেড দেম অ্যাক্রস দ্য আটলান্টিক, তারা আটলান্টিক পাড়ি দিয়ে তারা এই ওয়েস্টার্ন বা আমেরিকাতে নিয়ে আসে। দে আর সোল্ড অ্যাজ স্লেভ টু ইউরোপিয়ান কলোনিস্ট অ্যান্ড পুট টু ওয়ার্ক অন প্ল্যান্টেশনস পার্টিকুলারলি ইন দ্য সাউদার্ন কলোনিজ। বিশেষ করে আমরা ওই যে পড়েছিলাম না, রবিনসন ক্রুসো পড়ছিলাম, রবিনসন জি স্যার। ওখানে যেমন ফ্রাইডে নাম ছিল না ওই ব্ল্যাক পিপলটার, জি স্যার। তাকে যেমন নিয়ে আসা হয়েছিল, সেখানে সে সাথে থাকলো, সেখানে অবশ্যই বিয়ে শাদী করলে তার বংশ হবে, বংশ থেকে 3-4 জেনারেশন পর সে ব্রিটিশ নাগরিক হয়ে যাবে, তাহলে ব্রিটিশ আফ্রিকান ব্রিটিশ নাগরিক হয়ে গেল। যাই হোক, এটা আমরা এখানে পড়ছি, সেটা আমার এখানে দিয়েছি আমি, সেই জায়গাটা একটু ভালো করে দেখবা। তাহলে সেরকম জায়গা থেকে তিনি এসেছেন, তার মানে তিনি একজন, তার কোনো না কোনো বংশের কোনো একজন ব্যক্তি ওইরকম আফ্রিকান স্লেভ ছিলেন, সেখান থেকে থাকতে থাকতে আজকে তারা এই জায়গায়। Although Lorraine was more integrated than communities in the south, the Oxford's world was still shaped by racial dynamics. হ্যাঁ, তাহলে দেশ যতই উন্নত হোক, অর্থনৈতিক যতই উন্নত হোক, এই ব্ল্যাক পিপলদের তো অর্থনৈতিক এবং রেশিয়াল যে কনস্ট্যান্ট সেটা তো থাকবেই। বলছে মরিসন ওয়াজ দ্য সেকেন্ড অফ 4 চিলড্রেন। দেখো ইনি যে নভেলগুলো লিখেছেন সেগুলো তার বংশের সাথে রিলেটেড বা তার কমিউনিটির সাথে রিলেটেড, অতএব প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা দিয়েই তো মোটামুটি লেখে। বলছে ফ্রম হার আর্লিয়েস্ট ইয়ার্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টোরি টেলিং সারাউন্ডেড হার, না সে খুব গল্প পছন্দ করতো, করতো এই কারণে। হার ফ্যামিলি গ্যাদার্ড ফর মিলস অ্যান্ড কনভারসেশনস অ্যান্ড হার ফাদার শেয়ার স্টোরিজ ফ্রম ব্ল্যাক হিস্ট্রি, ওই যে আগের দিকের কথা বলতো, হ্যাঁ, অ্যাবাউট আফ্রিকা, অ্যাবাউট ফিগার্স লাইক মার্কাস, দেখো গার্ভি, অর অ্যাবাউট দ্য ফাইট ফর ডিগনিটি অ্যান্ড জাস্টিস। আমরা কবিতা পড়েছি না ডাব্লিউ এর পড়ছি ব্ল্যাক পিপলদের নিয়ে, জি স্যার। নামটা কি কবিতার মনে আছে? স্টার স্যার ইস্টার 1916। 1960 না, ওখানে যেমন অনেকগুলো হিরোর কথা বলা আছে নাকি। দি স্টোরিজ আর নট অ্যাবস্ট্রাক্ট টেলস, বলছে এগুলো কোনো ফিকশনাল গল্প না। দে ওয়ার লাইফ লাইন্স দ্যাট নারিস্ট মরিসন সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং। হার মাদার রামা ওয়ার্কড অ্যাজ এ নার্স এইড, খেয়াল করে এই জায়গায় নার্স এইড হিসেবে কাজ করতো। আর রোল দ্যাট রিনফোর্স কম্প্যাশন অ্যান্ড কেয়ার ইন আ হাউস হোল্ড দ্যাট ভ্যালু রেজিলিয়েন্স অ্যান্ড মোরাল স্ট্রেংথ। এইখান থেকে ব্লু স্টাইর ওই ঘটনাটা তিনি অ্যাড করেছেন, ঠিক আছে তো, যে একজন এইড হিসাবে সে তার সন্তানকে দরজার বাইরে রেখে আসে, হ্যাঁ, সেখানে সে খাক আর না খাক, কিন্তু তাকে এসে অন্যের সন্তানকে ঠিকই আদর যত্ন করে মানুষ করতে হয়। কেমন লাগে কথাটা বলো? লাগে কেমন? ভালো লাগে না স্যার, খুবই খারাপ। এমনও হয়েছে, এমনও আছে তোমাদের এই নভেলটার ভিতরে যে ব্ল্যাক উইমেনদেরকে যারা সার্ভেন্ট হিসেবে কাজ করতে হতো, তাদেরকে কি করা হতো, তাদের মালিকের সন্তানকে তার নিজের সন্তানকে বঞ্চিত করে দুধ খাওয়াতে হতো, ঠিক আছে তো। জি স্যার, জি স্যার। তাহলে বুঝো যে তাদেরকে কীভাবে ইউজ করা হতো। স্যার তার নিজের বাচ্চা বয়সে ছোট, মালিকের বাচ্চার চেয়ে, এরপরেও সেই বড়টাকেই খাওয়াতে হয়েছে। হ্যাঁ, কি করবে, এটাই তো তার কাজ নাকি।
আর স্লেভদের সন্তান হওয়া মানে কি? ছাগলের যেমন সন্তান হলে মালিকের লাভ হয় না, বলো? জি স্যার, বিক্রি করে বিক্রি করতে দিতে পারবে। পারবে, আর একটা স্লেভ বাড়লো। ঠিক ওই কাজটা কি আমরা অরণ্যকতে পেয়েছিলাম না? অরণ্যক যখন তার বিয়ে করলো, তাদের সন্তান হলো, তারা তাকে সেখানে রাখতে চেয়েছিল যাতে ওদের সন্তানটা বড় হলে আর একটা স্লেভ তাদের হয়, মানে গরু ছাগলের মতো বিক্রি হতো তারা। হ্যাঁ, তারপর দেখো, গ্রোয়িং আপ ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন, মরিসন লার্নড আর্লি অ্যাবাউট লেবার, হার্ডশিপ অ্যান্ড দ্য ডিগনিটি অফ ওয়ার্ক। শি অ্যাকম্পানিড হার ফাদার টু দ্য শিপইয়ার্ডস হোয়ার হি ওয়ার্ক অ্যান্ড স ফার্স্ট হ্যান্ড দ্য ফিজিক্যাল টয়েল অফ লেবার। হ্যাঁ, মানুষ কীভাবে পরিশ্রম করে। অ্যান্ড দ্য প্রাইড অফ ক্রাফটসম্যানশিপ। হার চাইল্ডহুড কমিউনিটি ওয়াজ ক্লোজ নিট, মানে খুবই আত্মার সাথে আত্মার সম্পর্কের মতো। পিপল লুকড আফটার ওয়ান অ্যানাদার অ্যান্ড এভরিডে লাইফ ওয়াজ সাফিউজড উইথ হিউমার, রেজিলিয়েন্স অ্যান্ড শেয়ার স্ট্রাগলস। মানে এখানে নভেলে সেই বিষয়গুলো এসেছে। তার শিক্ষা সম্পর্কে আমি পড়ছি না, তোমরা একটু দেখে নিবা। এখানে কি বলা হয়েছে, আর্লি ক্যারিয়ার টিচিং এবং এডিটিং, তিনি পেশাতে জড়িত ছিলেন। মানে মোটামুটি একজন ওই ব্ল্যাক উইমেন হিসাবে আস্তে আস্তে এগিয়ে গেছেন। দেখো, প্রথম যেটা ব্রেক থ্রু নভেল সেটা হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। তারপর হচ্ছে সুলা অ্যান্ড সংস অফ সলোমন। এই নামগুলো একটু মনে রাখলেই হবে। এই যে আমাদের হচ্ছে বেলাভিড, তাই তো? এটা হচ্ছে মেনলি কী সম্পর্কে দেখো, এখানে হচ্ছে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রু স্টোরি অফ অ্যান ইনস্লেভড উইমেন। দেখো, হ্যাঁ, নেমড মার্গারেট গার্নার। তাহলে এর গল্প থেকে উৎসাহিত হয়ে, হু কিল্ড হার ওন চাইল্ড রাদার দ্যান অ্যালাউ হার টু বি রিটার্ন টু স্লেভারি। হ্যাঁ, তার মেয়ে, তাই তো, নাম দিয়েছে ব্লাভিড। তাকে সে নিজে হত্যা করেছে, যাতে, যেমন অরণ্যকে করলো কি, তার ওয়াইফ এবং চিলড্রেনকে কি হত্যা করলো না, বলো? জি জি স্যার। স্যার। ওইরকমই, যে হু কিল্ড হার ওন চাইল্ড রাদার দ্যান অ্যালাউ হার টু বি রিটার্ন টু স্লেভারি, beloved is a haunting, poetic and profound expression of legacy of slavery. The novel centers on C, the formerly enslaved woman living in a post-Civil War Ohio, who is haunted by the ghost of her dead daughter. মরিসনস রেন্ডারিং অফ ট্রমা, এটা একটা ট্রমা হিসাবে দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু সময়টা পড়বো, এছাড়া আরও কিছু নভেল তিনি লিখেছেন, সব একই জাতীয়। ওকে, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দেখো, নোবেল প্রাইজ ইন 1993। তাহলে মরিসন ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন to receive this honor. The novel community praised her for novels characterized by visionary force or poetic import, giving life to an essential aspect of American reality. এছাড়া তিনি পুলিৎজার পুরস্কার পান। নোবেল পুরস্কারটা খেয়াল রাখো, অনেক সময় ব্রিফ কোশ্চেনের জন্য হয়তো কাজে লাগতে পারে। এছাড়াও হার রিকগনিশন এক্সটেন্ডেড বিয়ন্ড লিটারি অ্যাওয়ার্ড। শি রিসিভ ন্যাশনাল মেডেলস অ্যান্ড কালচারাল অনার্স, ইনক্লুডিং দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডেড বাই প্রেসিডেন্ট বারাক ওবামা ইন 2012। মানে তিনি আধুনিক একজন রাইটার। এই জায়গাটা আমরা দেখবো কাস্টম অফ স্লেভারি কীভাবে আমেরিকাতে আসলো, তার অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস লাস্টিং ইম্প্যাক্ট। আমরা তো মোটামুটি কিছুটা জানি, তারপরে একটু আমরা এখান থেকে পড়ি সেখানে কী কী ঘটনা ঘটেছিল। দেখো, দ্য হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে ইউনাইটেড স্টেটস যখন আবিষ্কৃত হয়, তার আগ পর্যন্ত কোনো স্লেভারি বা এরকম কিছুই ছিল না ইতিহাসে, ঠিক আছে? কিন্তু যখন আমেরিকা আবিষ্কৃত হয়ে গেল, আমেরিকা কত সালে আবিষ্কৃত হয়েছিল জানো, মনে আছে? 1492 বাইরে এই সময় নাকি? when America was discovered, দেখি, এই যে 1492, হ্যাঁ, কে আবিষ্কার করে? ক্রিস্টোফার কলম্বাস। তারপরে তো মোটামুটি সেখানে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দিল। তাহলে আমরা যদি বলি হু ওয়ার দ্য, না, ইউটা ছিল, কিন্তু একটু খেয়াল করো, হচ্ছে বিফোর 1492 দ্য আমেরিকানস ওয়ার ইনহেবিটেড বাই ডাইভার্স কমপ্লেক্স সিভিলাইজেশন অ্যান্ড ট্রাইবাল সোসাইটি ইনক্লুডিং অ্যাজটেক, মায়া, ইনকা, টাইনো, দেখো, তার হচ্ছে পুয়েবলো, অ্যাপাশি, হ্যাঁ,
Iroquois, Inuit. This group range from large-scale empires with advanced agricultural, astronomical, মানে মোটামুটি তাদের ভিতরে তাদের যে উন্নত বৈশিষ্ট্য বা যেগুলো থাকা সেগুলো ছিল। তাহলে এরা নেটিভ ছিল, বুঝতে পেরেছো, তারা এখানে থাকতো। তারপরে আমেরিকা দখল করে নিল, দখল করলে পারে যেটা হওয়ার সেটা তো হলো। তো দেখো বলছে দ্য হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ আ কমপ্লেক্স ন্যারেটিভ শেড বাই এক্সপ্লোরেশন, কলোনাইজেশন অ্যান্ড রিভলিউশন। আমরা এটা একটু দেখি। দেখো, ডিসকভারি অফ আমেরিকা, দ্য বিগিনিং অফ আ নিউ ওয়ার্ল্ড অর্ডার। দ্য ডিসকভারি অফ আমেরিকা 1492 স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট টার্নিং পয়েন্টস ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ক্রিস্টোফার মার্লো, এই কলম্বাস, শুধু মার্লো এসে যাচ্ছে, অ্যান ইটালিয়ান নেভিগেটর সেলিং আন্ডার দ্য স্প্যানিশ ক্রাউন। তাহলে কলম্বাস মেনলি ছিলেন একজন স্পেনের নাগরিক। তিনি স্পেনের রাজার বা রানীর সম্মতি নিয়ে তিনি আমেরিকা আবিষ্কার করতে যান। শর্ট আ ওয়েস্টওয়ার্ড রুট টু এশিয়া, তিনি প্রধানত এশিয়াতে যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন, বাট ইনস্টিড এনকাউন্টার দ্য আইল্যান্ড অফ ক্যারিবিয়ান। কিন্তু তিনি উল্টা পথে চলে গেলেন, কারণ বিশাল তো তার আটলান্টিক মহাসাগর। অন অক্টোবর 12, 1492 হি ল্যান্ডেড অন আইল্যান্ড অফ বাহামা, আননোয়িংলি ওপেনিং দ্য ডোর টু সাস্টেন কন্ট্যাক্ট বিটুইন ইউরোপ অ্যান্ড দ্য আমেরিকানস। তাহলে তিনি অজান্তে চলে যান, তার উদ্দেশ্য ছিল এশিয়াতে যাওয়ার, কারণ এশিয়া সেই সময়ে ব্যাপক উন্নত বিখ্যাত একটা জায়গা ছিল, যেখানে সবাই আসতো বিজনেস করার জন্য, বিশেষ করে মশলাপাতি এগুলো। হ্যাঁ, আফ্রিকাতে যেত ডায়মন্ডের জন্য, গোল্ডের জন্য, আর এদিকে আসতো ওই রকম উন্নত কৃষিভিত্তিক যে বিষয়গুলো সেগুলো নেওয়ার জন্য, বিজনেস করার জন্য। অল দ্য ইন্ডিজিনাস পিপল হ্যাড ইনহেবিটেড, ওখানে ইন্ডিজিনাস পিপল ছিল। দেখো, আমেরিকান কন্টিনেন্টস ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, কলম্বাস অ্যারাইভাল মার্ক দ্য বিগিনিং অফ ইউরোপিয়ান ডোমিনেশন। তারা পর্যন্ত ইউরোপিয়ান যারা নেটিভ তারা ছিল। হিজ ভয়েসেস ইনিশিয়েটেড দ্য এজ অফ ডিসকভারি, এটাকে বলা হচ্ছে আমেরিকান ডিসকভারি। বলে আমেরিকান ডিসকভারি এটা তাহলে কাদের সেন্সে যায় বলো, যে আমেরিকা আবিষ্কার হলো এটা কাদের সেন্সে বলো? ইউরোপদের। হ্যাঁ, ইউরোপদের সেন্সে। হ্যাঁ, ইউরোপরা জানতো না যে এখানে কোনো দেশ আছে কিনা, ঠিক আছে, তো ইউরোপরা জানতো না, তাহলে তারা জেনে গেল। সুতরাং দে কল্ড ইট দ্য ডিসকভারি অফ আমেরিকা। আমেরিকাও ডিসকভারি হলো, ভাস্কো দা গামা গিয়ে ইন্ডিয়াও আবিষ্কার করলো, কিন্তু এর ভিতরে উন্নত হয়ে গেল কোনটা বলো? আমেরিকা। আমেরিকা উন্নত হয়ে গেল, কারণটা কি? হ্যাঁ, তাহলে ওই জায়গায় তো আমাদের এদিকে ইন্ডিয়ারও তো যাওয়ার কথা ছিল নাকি? স্যার। তাহলে ওটাখানে আমাদেরও যাওয়ার কথা ছিল, আমরাও উন্নত হওয়ার পথে ছিলাম, কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, বরং আমরা এখনো কোথায় আছি? ডাউনগ্রেডই আসছে। হ্যাঁ, আমরা এখনো শেষ হয়ে আছি। His voyages initiated the age of discovery, a period characterized by exploration, conquest and colonial expansion. European powers তোমরা এগুলো একটু পড়বা, এগুলো সম্পর্কে ধারণা যেহেতু আছে। এখন আমি যে জায়গাটুকু একটু করব সেটা হলো এই জায়গাটা, যে দ্য রাইজ অফ ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড। আটলান্টিক মহাসাগরের এপাশ থেকে ও পাশে আফ্রিকা হচ্ছে একদিকে, কি আফ্রিকা হচ্ছে কি আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে নাকি, আর পশ্চিম দিকে হচ্ছে আমেরিকা। তা সেখানে ট্রান্স আটলান্টিক মানে এই জায়গা থেকে ওদিকে যাওয়া, এরকম। দ্য ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল সিস্টেম অফ হিউম্যান এক্সপ্লয়টেশন ইন হিস্ট্রি। মিলিয়ন্স অফ আফ্রিকানস ওয়ার ফোর্সিবলি ক্যাপচার্ড, transported across the Atlantic under horrific condition and sold into lifelong bondage. This trade was driven by European demand for cheap labor to sustain plantation economics in America. তাহলে আমেরিকাতে তারা আবিষ্কার করলো, এবং সেখানে যে তারা মানে রাবার প্ল্যান্টেশন বা বানানা প্ল্যান্টেশন যে করতো, ওখানে যে লেবার লাগতো সেই চিপ লেবার যাতে এদের কাছ থেকে নেওয়া যায়। Enslaved Africans endured the middle passages, a journey marked by overcrowding, disease and starvation and death. তাদেরকে সেরকমভাবে ছাগল গরু যেমন করে নিয়ে যায় না মানুষ কোরবানির সময়, ট্রাকে করে নিয়ে যায় না সবাই বলো, করে অনেকগুলো গরু ছাগল একসাথে নিয়ে যেমন করে নিয়ে যায়, তার ভিতরে 2-4 জন মারাও যায়, তাতে সমস্যা না। তো এখানেও ওইরকম করে তাদেরকে জাহাজে করে নিয়ে যাওয়া হতো। দোজ হু সার্ভাইভ, বেঁচে তারা ফিরতো, সার্ভাইভড ওয়ার স্ট্রিপড অফ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড কালচার অ্যান্ড ফ্রিডম। দ্য স্লেভ ট্রেড রিডিউস হিউম্যান বিংস টু কমোডিটিস, গরু ছাগলের মতো পণ্য হয়ে গেছিল। রিইনফোর্সিং দ্য আইডিয়া দ্যাট আফ্রিকানস ওয়ার ইনফেরিয়র অ্যান্ড কুড বি ওন্ড অ্যাজ প্রপার্টি। আফ্রিকানরা হচ্ছে কি ইনফেরিয়র রেস হিউম্যান বিংয়ের মধ্যে,
অথবা এদেরকে প্রপার্টি হিসাবে ওন করা যেতে পারে। By the early 17th century, African slavery had become an integral part of colonial economies, especially in English America. The arrival of enslaved Africans in Jamestown in 1619, এটা হচ্ছে শুরু। তাহলে 1619-এ প্রথম আফ্রিকানদেরকে এনস্লেভড হিসেবে জেমসটাউনে নিয়ে আসা হয়, আমেরিকান জেমসটাউন শহরে। এটা দিয়ে শুরু হয় যে আমেরিকানরা কীভাবে স্লেভদেরকে কেনাবেচা করত। তার আগে কিন্তু আরও অন্যান্য জায়গাতে হতো। সবচেয়ে রোমান এবং গ্রিক সাম্রাজ্যে আমরা যদি দেখি, সেখানে বরং কী হতো, মিশরীয় সভ্যতাতেও প্রচুর পরিমাণে এই সিস্টেম ছিল, দাস এত কেনাবেচা। এর কিছু নাটকীয় অবস্থা তোমরা নিশ্চয়ই দেখছো ইয়াতে, যে কি জানো, ইউসুফ জুলেখা না? জি স্যার। ইউসুফ জুলেখা দেখছো তোমরা? হ্যাঁ জি স্যার। দেখো ওদের কাঁধে করে মানুষ বয়ে নিয়ে বেড়ানো, তাই না, অন্যান্য কাজ করে, এবং তাদের ফ্যামিলিগুলোকে কেমনভাবে রাখতো দেখছো? যারা স্লেভদের পরিবার তাদের কোথায় রাখতো? ওই গরু ছাগল যেমন খোয়ারে রাখে না এখন মানুষ, বড় ঘরের মধ্যে একটা গুদাম ঘরের মতো ছোট 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 করে কুঠির করে রাখতো। ওই কুঠিরে পরিবার সহ সবাই এখানে থাকতো, বুঝলে? তা ওগুলো দেখলে অনেক সময় এই আইডিয়াগুলো চলে আসে যে এরকমটা হয়। কীভাবে এটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হলো, এটা তো শুরু হলো, শুরুটাকে কীভাবে মানুষ মেনে নিল। হ্যাঁ, দেখো, ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য ইংলিশ কলোনাইজেশন সাম আফ্রিকানস ওয়ার ট্রিটেড অ্যাজ ইনডেঞ্চার্ড সার্ভেন্ট সিমিলার টু পোর ইউরোপিয়ানস হু ওয়ার্ক ফর আ ফিক্সড পিরিয়ড ইন এক্সচেঞ্জ ফর ফ্রিডম। হ্যাঁ, যারা একটা নির্দিষ্ট সময়ের ইনডেঞ্চার্ড সার্ভেন্ট, মানে তারা গরিব এবং তারা একটা নির্দিষ্ট পর্যন্ত কাজ করবে, পিরিয়ড পর্যন্ত কাজ করবে তাদের স্বাধীনতা পাওয়ার জন্য, মানে হয়তো 30 বা 40 বছর কাজ করলে তারা তাদের স্বাধীনতা পেয়ে যাবে, ব্যাপারটা এরকম। However, by the mid-17th century, colonial laws transformed slavery into a permanent hereditary institution based on race. হ্যাঁ, এরকমটা হয়ে গেল, এরা এই রেস মানে তারা সারা জীবন এদের বংশ পরম্পরা এরা দাসী থাকবে। লিগাল কোর্টস ডিক্লেয়ার্ড দ্যাট এনস্লেভড আফ্রিকানস অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস ওয়ার প্রপার্টি ফর লাইফ, এরা সারা জীবনের জন্য একটা প্রপার্টি হিসেবে থাকবে। চিলড্রেন born to enslaved mother automatically become slaves, ensuring the continuation of the system. Enslaved people were denied basic human rights and subject to brutal punishment to maintain control. Slavery became deeply entrenched in southern colonies, where plantation agriculture dominated the economy. Crops such as tobacco, rice, sugar, cotton generated enormous wealth for white landowners, whilst enslaved Africans endured relentless labor and dehumanization. Slavery shaped social relations, reinforcing racial division. এটা তো দেখো, আমরা যদি একটু ইমেজারি দেখি, এই যে দেখো কিমার দিছে চাবুক দিয়ে, হ্যাঁ, দাগ হয়ে আছে, বুঝতে পারছো? আর বেশি ঝামেলা করলে দেখো এই যে একদম প্রেক বা অন্য কিছু পিঠের মধ্যে দিয়ে ঢোকাই দিচ্ছে জীবন্ত অবস্থা, হাত ফুক বেঁধে, দেখা যাচ্ছে? এতে মরলো না বাঁচলো সেটা দেখার বিষয় না। আবার একে কী করছে দেখো, এই যে ঝুলিয়ে পিটাচ্ছে, হ্যাঁ, দড়ি দিয়ে পা বাঁধছে, তারপরে পিটাচ্ছে সবাই। যে এখানে দেখো এই যে কাজ করতে করতে হয়তো ঝামেলা করেছে, হাত পা বেঁধে মারতেছে। হ্যাঁ, তারপরে এখানে কি করছে দেখো, গরু ছাগলকে যেমন আমরা গলায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাই না, এইভাবে নাচ্ছে। আবার জাহাজে করে নিয়ে যাওয়ার জন্য তাদের কি করা হতো, এই যে জাহাজের এই যে নিচে নামানো হতো, এক গাদা গাদা করে রাখতো এখানে, ওর ভিতর দেখা দম আটকায় 2-10 জন মারা গেছে, যাইতো মরে, সমস্যা কি, ফেলে দিয়ে আসতো। হ্যাঁ, তারপরে এই যে দেখো কিভাবে বেঁধে টেঁধে এই যে পিছন দিয়ে তেড়ে নিয়ে যেত। হ্যাঁ, এই যে দেখো মারতেছে। হ্যাঁ, এই যে এটা নিশ্চয়ই তোমরা ওই যে ইউসুফ জুলেখাতে হয়তো দেখেছো, এই যে দেখো কীভাবে বেঁধে নিয়ে যাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে এরকম করে রাখতো। হ্যাঁ, তার কিছু কিছু ছবি ইমেজ দেখানো হচ্ছে। এই যে মাঝে মাঝে এই যে ড্রামে পুরে নিয়ে যেত, এই যে দেখো সেই হার্ট অফ ডার্কনেস এরিয়ার মতো উলঙ্গ করে আলাদা করে দড়ি দিয়ে বেঁধে সারিবদ্ধভাবে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখো কী অবস্থা, এইভাবে তাদের কাজ করতে হতো। দেখো গলায় চেন বেঁধে ভার তুলে দিয়েছে, এভাবে তারা কাজ করবে। হ্যাঁ, কি দেখছো কি অবস্থা? জি স্যার, দেখতেছি তো।
এই যে দেখো চারিদিকে লোহার বেড়ি দিয়ে বাইরে রাখছে গলায়, পা দিয়ে পায়ে। দেখো এই বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে কাছ থেকে, মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে স্লেভ হিসাবে বিক্রি করে দিবে হয়তো বা। এই যে তুলা, কটন ইয়াতে কাজ করা, তোলা তোলা। এই দেখো গলায় চেন বাঁধা, হ্যাঁ, এইভাবে তারা যাচ্ছে তাহলে পালাতে না পারে। এই যে দেখো নিয়ে যাচ্ছে চেন বেঁধে। এই যে এখানে এখানে এমন হয়েছে, দেখো কি অবস্থা, যে মনে করো চেন দিয়ে বেঁধে এরকম ট্যাঙ্কের ভিতর রেখে দিয়েছে, বুঝতে পেরেছো, রাতে হয়তো রেখে দিয়েছে। জি স্যার। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, চারিদিকের মাটি গলে ওই ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়ে সব একবারে জ্যান্ত কবর হয়ে গেছে। ঠিক আছে, জ্যান্ত কবর হয়ে গেছে। খুবই খারাপ স্যার, খুবই পৈশাচিক। এই যে দেখো কিভাবে বাধ্য, তার একটা সিস্টেম গলায় ঢুকাই দিত চেন আটকায়, সেগুলো। স্যার পৈশাচিক জিনিস তো আজকে শুধু নিউজে দেখতেছি, হুম, দেখছেন? আজকে নিউজটা কি আমি তো ঠিক ধরতে পারছি না কোনটার কথা বলতেছো। স্যার যারা দুনিয়া ভরে শান্তি প্রতিষ্ঠা করে হ্যাঁ, তাদের কর্মকাণ্ড, নথি ফাইল এগুলো প্রকাশ পাইছে। সে তো প্রকাশ পাবেই, প্রতিনিয়ত কত কিছুই পাচ্ছে। হ্যাঁ, এই জাহাজে করে সব নামে নিয়ে যাচ্ছে। যাও, এই দুনিয়াতে ধর্মটা হচ্ছে এবং পুলিশি ব্যাপারটা হচ্ছে ওই উচ্চ সমাজের জন্য, বুঝতে পেরেছ? পদ্মা নদীর মাঝি পড়েছিলা? পদ্মা নদীর মাঝিতে ওখানে পদ্মা নদীর কুবের না, পদ্মা নদীর মাঝিতে জি আর স্যার। একটা হচ্ছে কি জানো, হোসেন মিয়া, আমি নামগুলো সব ভুলে গেছি। একটা উক্তি করেছিল, সেটা হচ্ছে ক্যারেক্টারটা ভুলে গেলাম। উনি বলছেন কি, ঈশ্বর থাকেন ওই ভদ্র সমাজ, মানে কি বলে একটা, ভুলে গেলাম এটা। ভদ্রপল্লী নাকি? হ্যাঁ, ভদ্রপল্লীতে, হ্যাঁ, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, বুঝতে পারছো? তো ওখানে কুবেরের পরিবার, তার স্ত্রীর সন্তান হওয়া, তাদের জীবনযাত্রা, সেগুলো তো বলে দেয় যে আমরা আসলে সৃষ্টিকর্তার ব্যাপারটা কোন দিক থেকে আমরা ভাবছি আর কোন দিক থেকে মানছি। হ্যাঁ, কারা আমাদের ভাবাচ্ছে আর কারা মানছে, এটা দেখলে বোঝা যায়। আমাদের বিশ্বপাদ্রীরা আসে, গরিব মানুষগুলোর সামনে বসায় কিছু সারমন দিয়ে যাবে, ঠিক আছে, গরিবের মতো জীবনযাপন করতে হবে, কারণ সৃষ্টিকর্তা গরিবদের ভালোবাসেন, ঠিক আছে তো, তাদের আশীর্বাদ করেন, তারা স্বর্গের জায়গা পায়। আর যারা ধনী, তাদের অনেক টাকা আছে, তাদের পক্ষে স্বর্গে যাওয়া কঠিন, বুঝতে পারছো? এতে গরিবরা খালি খুশি হয়ে গেল নাকি? হ্যাঁ, গরিবরা খুশি হয়ে গেল। আর বিশপ পাদ্রীরা ওই চার্চের নামে ওই গরিব মানুষের কিছু ছবি দেখিয়ে বিদেশে ছবি পাঠিয়ে দান দুন নিয়ে নিজের, হ্যাঁ, কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা তো পৃথিবীতে স্বর্গ রচনা করছে, ঠিক আছে তো? পৃথিবীর বাইরের স্বর্গটা হচ্ছে গরিবদের জন্য, বুঝতে পেরেছো? স্যার ওই যে এপিস্টিন ফাইল নামে, এপিস্টিন ফাইল এখন মনে পড়ছে। কত সিক্রেট সোসাইটি আছে আজকের যে ধর্মগুলোকে আমরা দেখতেছি, ঠিক আছে তো? এরকম আমেরিকান, তারপর হচ্ছে অ্যারাবিয়ান থেকে শুরু করে কত সিক্রেট সোসাইটি আছে। তারা কি করে কি করে না, কিভাবে দুনিয়াটা চালায়, কাদেরকে মারতে হবে, কাদেরকে ধরতে হবে, কিভাবে চালাতে হবে, কে মুখ ফসলে তার জিভ কাটতে হবে, সব কি সেই ঘটনা আগেও ছিল, এখনও চলছে, এটা চলবেই। হ্যাঁ, এটা চলবেই। তো যাই হোক, বলছি দেখো, লিগাল কোর্টস ডিক্লেয়ার দ্যাট এনস্লেভড আফ্রিকানস অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস ওয়ার প্রপার্টি ফর লাইফ। স্লেভারি বিকাম ডিপলি এন্ট্রেন্স ইন সাউদার্ন কলোনিজ। এই যে সাউদার্ন আর নর্দার্ন না, আমরা যেটা
আব্রাহাম লিঙ্কনের সময় দেখেছিলাম, হোয়ার প্ল্যান্টেশন এগ্রিকালচার ডোমিনেটেড দ্য ইকোনমি। তারপর হচ্ছে কি, এই যে ক্রপস যেগুলো ছিল তাদেরকে স্লেভারির মাধ্যমে সস্তা চিপ লেভারে তাদেরকে কাজ করিয়ে নেওয়া যেত। স্লেভারি প্ল্যান্টেশনগুলো কীভাবে কী হতো, মোরাল রিলিজিয়াস অপোজিশন টু স্লেভারি। এখানে কিছু লোক আছে যারা এটার বিরুদ্ধচারণ করেছেন, তাই তো, স্লেভারি প্রথাটাকে বন্ধ করার চেষ্টা করেছেন। তাদের ভিতরে আমরা জানি আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ, মার্টিন লুথার কিং, এনাদের নাম আসছে না? হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিবা। এই যে আমেরিকান সিভিল ওয়ার হলো, শুধু আমরা তো ওটা যেহেতু আর পড়বো না, আপনারা জানেন সিভিল ওয়ারের ব্যাপারটা। ইমানসিপেশন অ্যান্ড দ্য অ্যাবলিশন অফ স্লেভারি। During the Civil War, President Abraham Lincoln issued the Emancipation Proclamation in 1863, declaring freedom for enslaved people in Confederate state, although limited in immediate effect. যদি এটা লিমিটেড ছিল, সবাইকে দেওয়া সম্ভব হয়নি, it transformed the war into a fight against slavery. পরবর্তীতে the 13th Amendment to the US Constitution ratified in 1865 officially abolished slavery throughout the nation. This marked a historic victory for human freedom and justice ending. চিন্তা করো, 1865, তাই তো, এই সময়ে। কিন্তু টনি মরিসন নভেলটা কোন সময় লিখছেন বলো? তার থেকে আরো কত বছর পরে? টনি মরিসন 19, তাই তো, জি স্যার, 19, তার মানে কত বছর? প্রায় 100 বছর পরের ঘটনা আরো। 100 বছর। তখনও স্লেভারি ওইভাবেই চলেছে, যদিও বন্ধ করার কথা ছিল। তারপরে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স সহ আরও বিষয় মিলে যে আসলে স্লেভারি বা স্লেভদেরকে যেভাবে মুক্ত করার কথা ছিল সেগুলো হয়নি। এখন অবশ্য স্লেভারি প্রথা না থাকলেও ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে যে কী বলবো সিভিল, তাই তো, মানে কোল্ড ওয়ার বা রিলেশনশিপ, সেটা কি এখনো ঠিক হয়েছে বলো? না স্যার, সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। তো দেখো, আমরা যদি একটু বিলাভেড এর কনটেক্সটে একটু দেখি, দেখো, স্লেভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে হিস্ট্রিক্যাল কনটেক্সট, দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ বিল্ড অন দ্য লেবার অ্যান্ড এক্সপ্রেশন, ওইটা যেটা বলছে, অতএব এই জায়গাটাকে কেন্দ্র করেই তিনি নভেলটা লিখেছেন মেইনলি। তাই বলছে দেখো, বিলাভড হবে, আমি বারবার উচ্চারণ করতেছি। দ্য ইনস্টিটিউশন অফ স্লেভারি ওয়াজ ডিপলি এমবেডেড ইন ল, কালচার অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। enslaved people were denied basic human rights, subjected to physical violence and stripped of autonomy. Families could be torn apart at auctions, মানে নিলামে কে কাকে কিনে নিল সব বিচ্ছিন্ন হয়ে গেল। ম্যারেজেস ওয়াজ নট রিকগনাইজড অ্যান্ড প্যারেন্টস লিভড ইন ফিয়ার অফ হ্যাভিং দেয়ার চিলড্রেন সোল্ড অ্যাওয়ে। দিস রিয়েলিটিস, দ্য ফিজিক্যাল ভায়োলেন্স, সাইকোলজিক্যাল টেরর অ্যান্ড দ্য সিস্টেমেটিক ডিনায়াল অফ পার্সনহুড আর নট অ্যাবস্ট্রাক্ট হিস্ট্রিক্যাল ফ্যাক্টস ইন বিলাভড, দে আর লিভড এক্সপেরিয়েন্স। দেখো, দে আর lived experience inscribed in the bodies and memories of Morrison's character. মানে তিনি এগুলো দেখেছেন, বুঝেছেন। Morrison understood that any honest representation of slavery could not simply recount events. শুধু বর্ণনা করার ব্যাপার না, it has to engage the emotional and psychic effect that endured long after physical bondage ended. তাহলে ফিজিক্যাল বন্ডেজ হয়তো বা এন্ড হয়ে গেছে, কিন্তু সাইকোলজিক্যাল যে ইফেক্ট এখনও আছে সেটা এখন কে বন্ধ করবে? অলদো দ্য সিভিল ওয়ার লিগালি অ্যাবলিশ স্লেভারি, হ্যাঁ, এটা স্লেভারি বন্ধ করলেও দ্য সাইকিক স্কার মানে কি দাগ, রিমেইন্ড। বিলাভ টেক্স প্লেস ইন 1870s, দেখো ওই সময়ের, আর ডিকেট আফটার ইমানসিপেশন হওয়ার পরে, টু শো দ্যাট ফ্রিডম অন পেপার ডিড নট ইনস্ট্যান্টলি লিবারেট ব্ল্যাক পিপল ফ্রম দ্য আফটারমাথ অফ আনইমাজিনেবল হরর। কারণ আমরা দেখেছি যে তারও 100 বছর পরে, হ্যাঁ, মার্টিন লুথার কিং ভাষণ দিয়েছেন। তিনি তখনও বলছেন যে আজ থেকে 100 বছর আগে একজন গ্রেট ম্যান স্লেভ প্রথাটা বাতিল করে গেলেও তার ফলাফল 100 বছর পার হয়ে যাওয়া গেলেও শুরু হয়নি। হ্যাঁ, তাই বলছে দেখো, দ্য রিয়েল স্টোরি দ্যাট ইন্সপায়ার, এইটা হচ্ছে ব্যাপার, দ্য রিয়েল স্টোরি আসলে কোথা থেকে তিনি নিয়েছেন। What's one of the most direct historical inspiration for Beloved was the true story of Margaret Garner, an enslaved woman who escaped from Kentucky to Ohio in 1856 with her husband and children. তারা প্রথমে পালিয়ে যায়। When slave catchers, ওখানে ছিল আবার স্লেভ ক্যাচার, বুঝতে পারছো, কিছু দল ছিল যারা কী করতো, কোনো স্লেভ পালিয়ে গেলে তারা ধরে এনে আবার দিয়ে যেত, তাই এদেরকে বলা হয় স্লেভ ক্যাচার্স। ক্লোজড ইন অন দেম, গার্নার অ্যাটেম্প টু কিল হার ওন চিলড্রেন রাদার দ্যান সি দেম রিটার্ন টু স্লেভারি। শি সাকসিডেড ইন কিলিং হার ইয়ং ডটার, দ্য আদার্স সার্ভাইভ, কিন্তু বাকিরা বেঁচে যায়। গার্নার্স অ্যাক্ট ওয়াজ বোথ হরিফাইং অ্যান্ড প্রোফাউন্ডলি রিভিলিং অফ দ্য মোরাল এক্সট্রিমিটিস টু হুইচ স্লেভারি ড্রোভ ইন্টু হিউম্যান বিংস। হ্যাঁ, তাহলে স্লেভারি এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ তার নিজের সন্তানকে রক্ষা করার জন্য হত্যা করতে বাধ্য হয়েছে। ঠিক আছে তো? দেখো, নিউজ অ্যাকাউন্টস অফ দ্য গার্নার ইনসিডেন্ট
তাহলে যখন চারিপাশে ছড়িয়ে পড়লো, সার্কুলেটেড ওয়াইডলি ইন অ্যান্টিভেলিয়াম নিউজ পেপার অ্যান্ড বিকেম পার্ট অফ অ্যাবলিশনিস্ট প্রোপাগান্ডা ইউজ টু ইলাস্ট্রেট দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ স্লেভারি ইন লিগাল অ্যান্ড মোরাল ডিবেটস লিডিং টু দ্য সিভিল ওয়ার। মরিসন এনকাউন্টার্ড this story in historical research and recognize its literary and emotional power. In Beloved, the character Sid embodies this traumatic choice. She kills her own child to protect her from enslavement. But আচ্ছা সরি, আমি একটু 2 মিনিট সময় দিলাম তার কাছে। হ্যাঁ, দাঁড়াও। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা সরাসরি ইয়াটা শুরু করি আর কি। ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু পড়ে নিও, আমরা পার্ট এবং চ্যাপ্টার ওয়াইজ সামারিটা একটু পড়ি। এখানে 3টা পার্টে মেনলি ভাগ করা হয়েছে। চ্যাপ্টার এরকম হয়তো বা 26, 27, 28টা এরকম আছে। তো আমরা একটু স্বাভাবিকভাবে পড়তে থাকি। দেখো, প্রথমেই পার্ট 1, চ্যাপ্টার 1। দ্য নভেল ওপেন্স ইন 1873 ইর সিনসিনাটি, ওহিও। তাহলে ওহিওতে শুরু হয়েছে, তার মানে কি ওহিওটা মানে এইখানে ব্যবহার করা হলো কেন, এই স্থানটা, সিগনিফিকেন্সটা কি? স্যার মার্গারেটের যে মানে আমাদের রাইটারের এলাকা না এটা? টনি মরিসনের বাড়ি কোথায়? মার্গারেট এলাকা ওইটা, রাইটারেরটা ওইটা। রাইটার, তাই তো? রাইটারের জন্ম এখানেই, তারপরে তিনি এখানে বিষয়টা পরিচিত। তাহলে দ্য নোভেল ওপেন্স ইন 1873 ইন সিনসিনাটি, ওহিও। ফর দ্য পাস্ট 18 years সিদ নাম, ফর্মারলি এনস্লেভড পারসন। তাহলে ফর্মারলি এনস্লেভড মানে কি এখন আর এনস্লেভ নাই, মানে স্লেভ নাই এখন? জি স্যার, আছে তো। হ্যাঁ, এখন আর নাই, কারণ সে অলরেডি ইয়া পেয়েছে, ওই যে একটা নির্দিষ্ট সময় পর। অ্যান্ড হার ডটার ডেনভার হ্যাভ বিন লিভিং ইন আ হাউস দ্যাট ইজ হন্টেড বাই গোস্ট অফ সিডস ফার্স্ট বর্ন বেবি ডটার। মানে একটা গোস্ট প্রায়ই তাদের বাসায় আসে। আনটিল 8 years ago, মানে তারপর 8 বছর আগে ঘুরে গেল। সিডস মাদার ইন ল বেবি সাগস, who also lived with them in their house at 124 ব্লুস্টোন রোড। তারা একসাথে থাকতো শাশুড়ির সাথে। বিফোর শি ডাইড, বেবি সাগ স্যাঙ্ক ইন্টু আ ডিপ ডিপ্রেশন, তিনিও ডিপ্রেশনে চলে যান। সাজেস্টেড বাই আ লাইফ অফ স্লেভারি, হ্যাঁ, অ্যান্ড বাই দ্য লস অফ অল 8 of her চিলড্রেন। স্লেভারি এবং তার 8 জন সন্তান, ছেলে, সকলের লসের কারণে সে পুরো ডিপ্রেসড হয়ে মারা যায়। She spent her last days requesting color, দেখো কালার, bits of brightly colored objects she hoped would alleviate her sadness. Her death came only a short while after Sid's son, Howard and Bulgar, each ran away from 124 following encounters with their dead sister's ghost. তারা পালিয়ে যায়, হাওয়ার্ড অ্যান্ড বাগলার, সরি, সিদ সান এরা। তাহলে সিদের ডটার কয়টা ছিল আমরা যদি এটুকু পর্যন্ত বুঝি তাহলে? একজনকে সে হত্যা করেছে আর একজন স্যার 2জন। দুইটা স্যার। সিদ ওয়ার্কড হার্ড টু রিমেম্বার অ্যাজ লিটল অ্যাজ পসিবল অ্যাবাউট হার পাস্ট। মানে সে পরিশ্রম করে খুব, যাতে তার অতীতটা মনে না করতে হয়। দ্য মেমোরি অফ হার সানস ইজ ফেডিং ফাস্ট। তার সেই সন্তানরা যারা চলে গেছে, সেগুলোর মেমোরিজ আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। মোস্ট অফ আর পেইনফুল মেমোরিজ ইনভলভ সুইট হোম, আ প্ল্যান্টেশন ইন কেন্টাকি, হোয়ার শি লিভড অ্যাজ অ্যান এনস্লেভড পারসন আনটিল হার এসকেপ 18 years ago। 8 বছর আগে পালিয়ে মুক্তি লাভ করার আগে সে ওখানে যেখানে কাজ করতো, তার মেমোরি ওখানকার বেশি, পেইনফুল মেমোরিজ। অন দিস ডে, হাউএভার, শি রিটার্নস হোম অ্যান্ড ফাইন্ডস অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড সারপ্রাইজিং গেস্ট, পল ডি। একটা গেস্ট দেখছে তার বাসায়। পল ডি ওয়াজ ওয়ান অফ 5 men who were Sid's fellow enslaved people at সুইট হোম। সেই সুইট হোমে তারা একসাথে স্লেভ হিসেবে কাজ করতো। দিস হ্যাড ইনক্লুডেড পল এ, পল এফ, সিক্সো, সিডস হাজব্যান্ড হালে ছিল তার হাজব্যান্ড, হ্যাঁ, হাল বা হালে। অলদো সিদ হ্যাজন্ট দেন সিন পল ইন 18 years ago, দে স্লিপ ইন্টু ইজি কনভারসেশন অ্যান্ড সিদ ইনভাইটস হিম ইনসাইড। মানে দুজনের সেই অতীতের কথা মনে পড়ে গল্প করছে। Paul D walks into a pool of eerie red light and feels a wave of grief
কাম ওভার হিম, একটা ইয়ারি লাইট, ভুতুড়ে একটা রেড লাইট যেন সে হঠাৎ করে দেখতে পাইল। তাহলে পল ডি ওয়াক্স ইন্টু আ পুল অফ ইয়ারি রেড লাইট অ্যান্ড ফিলস আ ওয়েভ অফ গ্রিফ কাম ওভার হিম। Sid explained that the presence is the sad specter of her dead baby. যেটা হচ্ছে একটা মানে এটা এটা এই এরকম লাইট হওয়া মানে বুঝতে হবে তার সেই মৃত সন্তানের বেবির উপস্থিতি। হুজ থ্রট ওয়াজ কাট বিফোর ইট ওয়াজ 2 years old, 2 বছর হওয়ার আগেই তার গলা কেটে দিয়েছিল সে। অ্যাট হার ডটার্স ফিনারেল সিদ মিস্টুক দ্য প্রিচার্স রেফারেন্স টু দ্য ডিয়ারলি বিলাভড মোর্নার্স ফর আ রেফারেন্স টু হার ডেড ডটার। হ্যাঁ, তাহলে সে রেফারেন্স হিসাবে নাম বলে ডিয়ারলি বিলাভড। Afterwards, she agreed to 10 minutes of sex with an engraver in order to have the word beloved carved on the baby's headstone. খেয়াল করো এইখানে কি বলা হয়েছে, সেন্সটা বুঝতে পেরেছো? যে তার জি স্যার। সন্তানকে যখন কবর দিবে, কবরে যে টমস্টোনে তার সন্তানের নামটা লিখতে হবে, সেই নামটা লেখানোর জন্য তাকে কি করতে হয়েছে, ঠিক আছে? জি স্যার। Poldy has desired Sid ever since she arrived at Sweet Home at the age of 13 to replace Baby Suggs. Baby Suggs left because her son Hal had bought her freedom with 5 years of weekend labor. 5 years কাজ করে সে তার মেয়ে মানে মায়ের ফ্রিডম কিনেছিল। She chose Hal and together they had 2 sons and a daughter. Sid was pregnant with a 4th child, Denver, when the family made it escape from Sweet Home. Sweet Home থেকে যখন পালিয়ে আসলো তখন তার 4th সন্তান হওয়ার। Sid and Hal were separated during their escape. However, neither Paul D nor Sid knows what happened to Hal. Seeing her mother flirting and talking about Sweet Home with Paul D makes Denver feel lonely and excluded. হ্যাঁ, এদিকে পল ডি এর সাথে যখন কথা বলছে, ফ্লার্ট করতেছে তার মা, তখন তার মেয়ে ডেনভার একাকী বোধ করছে, ভালো লাগছে না। শি রিয়াক্টস উইথ শিওরলি সারলি জেলাসি অ্যান্ড ডিজলভ ইন্টু টিয়ার্স অ্যাট দ্য ডিনার টেবল ওয়ান ইভিনিং। শি ক্রাইজ দ্যাট শি ক্যান নট স্টে ইন দ্য হাউস বিকজ দ্য কমিউনিটি নোজ ইট টু বি হন্টেড করবে, তাই তো? মানে যেহেতু তার মায়ের এই কাজের জন্যই, একটা অবৈধ রিলেশনশিপের কারণেই হয়তোবা সেই এই হন্টটা ঘটছে। Consequently, everyone avoids Denver and she has no friends. When Paul D wonders aloud why they haven't moved from 124, Sid firmly asserts that she will never run away from anything again. মানে এখান থেকে তাকে নিয়ে যেতে যাচ্ছে, পল ডি। তাহলে পল ডি হচ্ছে তার সাথে থাকা একজন এনস্লেভড পারসন যারা একসাথে সুইট হোম, নাকি নামটা তো ভালো নাকি? জি স্যার, সুইট হোমে কাজ করতো। আচ্ছা, সরি, একটু সময় দাও আমাকে। আগামী শুক্রবার কয় তারিখ? 6 তারিখ। আচ্ছা, later Sid explains that she was whipped before she ran from Sweet Home to meet Baby Suggs and her children, whom she had sent ahead in Cincinnati. তার আগেই সে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে। সে পালিয়ে এসেছিল, তার আগে তাকে কি করা হয়েছিল? হুইপড মানে কি? চাবুক চাবুক নাকি দিয়ে পিটানো চাবুক। নাকি? হ্যাঁ। The white girl who helped deliver Denver said the resulting scar looked like a, দেখো, ককচেরি ট্রি এর মতো লাগছে দেখতে, তার যে দাগ হয়ে আছে। Sid cries and says that the man who beat her stole her baby's milk before she ran.
সেই লোকটাই পালিয়ে গেছে, নিয়ে গেছে বেবিস মিল্ক। পল ডি কামস আপ বিহাইন্ড হার অ্যান্ড পুলস ডাউন দ্য টপ অফ হার ড্রেস। He cradles her breast in his hand, and while he kisses each line of her scar, the house immediately begins to lurch and shake as the ghost, দেখো, vents his rage. মানে পল ডি এসে যে একটা ফিজিক্যাল রিলেশন করছে, তখন একটা ভূত এসে, হ্যাঁ, দ্য হাউস ইমিডিয়েটলি বিগিনস টু লার্স, লার্স মানে একটু শব্দ হতে থাকা, হ্যাঁ, কাঁপতে থাকা, অ্যান্ড শেক অ্যাজ দ্য গোস্ট ভেন্টস ইজ রেজ, কারণ একটা গোস্ট এসে কী করছে, রাগ দেখাচ্ছে নাকি, তার রাগ উঠে গেছে ভূতের, সে বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছে। পল ডি শাউটস অ্যান্ড ফাইটস উইথ দ্য গোস্ট, চেজিং ইট অ্যাওয়ে। ডেনভার রিজেন্টস পল ডিজ অ্যাক্ট, দ্য গোস্ট ওয়াজ দ্য অনলি কোম্পানি শি হ্যাড। কারণ এই ডেনভারের একমাত্র সঙ্গী কে ছিল, ওই যে ভূতটা, তাই তো, গোস্টটা। এই গোস্টটা কে যেন, বলো। বিলাপড। হ্যাঁ, তাই তো, ডেনভারের কি হবে তাহলে, ডেনভারের সিস্টার নাকি? বোন। হুম। জি স্যার। তাহলে এখানে বলছি অ্যানালাইসিস দেখো, ফ্রম দ্য বিগিনিং beloved focus on the import of memory and history. Sid struggles daily with the haunting legacy of slavery in the form of her threatening memories and also in the form of her daughter's aggressive ghost. For Sid, the present is mostly a struggle to beat back the past. মানে সে বর্তমানে খুব এনগেজ থাকতে পছন্দ করে, যাতে অতীতটা তার মাথায় না আসে। কিন্তু সে তো আবার একটা ঝামেলা তৈরি করে ফেলো নাকি, একটা নিউ একটা রিলেশনশিপ শি হ্যাজ মেড, এটাই তো ঝামেলা করে দিচ্ছে। বিশেষ করে পলস অ্যারাইভাল এই যে গিভ সিড দ্য অপরচুনিটি অ্যান্ড দ্য ইম্পেটাস টু ফাইনালি কাম টু টার্মস উইথ আর পেইনফুল লাইফ হিস্ট্রি। কিন্তু এখানে আমরা যেটা পাচ্ছি সেটা অন্যরকম একটা অবস্থান তৈরি করছে। অলরেডি ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার দ্য রিডার বিগিনস টু গেইন আ সেন্স অফ হররস দ্যাট হ্যাভ টেকেন প্লেস, লাইক দ্য গোস্ট। দ্য অ্যাড্রেস অফ দ্য হাউস ইজ আ স্টাবর্ন রিমাইন্ডার অফ ইস হিস্ট্রি। দ্য ক্যারেক্টার্স রেফার টু দ্য হাউস বাই ইটস নাম্বার 124. That this digit highlights the absence of Sid's murdered third child. 1 2, দেখো খেয়াল করো, 1 2 অ্যান্ড কি আছে এখানে, 4 আছে, কিন্তু কি নাই, কোনটা নাই, এটা এখানে কোন ডিজিটটা নাই, 3টা নাই নাকি, কারণ she has murdered the third child, এটাকে মনে করিয়ে দিচ্ছে। As an institution, slavery shattered its victims' traditional family structure and else দেখো precluded such structures from ever forming. Enslaved people were thus deprived of the foundation of any identity apart from their role as servant. Baby Suggs is a woman who never had the chance to be a real mother, daughter or a sister. Baby Suggs টা কে জানো? Mother-in-law. We learned that neither Sid nor Paul D knew their parents, and the relatively long 6-year marriage of Hall and Sid is an anomaly in an institution that would regularly redistribute men and women to different farms as their owners deem necessary. মানে বিয়ে হবে কিন্তু কে কোথায় থাকবে তার কোনো ঠিক নাই। The scar on Sid's back serve as another testament to her disfiguring and dehumanizing years enslaved. মানে পিঠে যে দাগ। Like the ghost, the scar also work as a metaphor for the way that past tragedies affect us psychologically, haunting and scarring us for life. যেটা আমরা এখানে দেখেছিলাম, তাই না, একটা এই যেখানে যেমন স্কার দেখা যাচ্ছে, দাগ, হ্যাঁ, পেটানোর দাগ দেখা যাচ্ছে, জি স্যার। এই যে এই দাগটা, এটা দেখছেন, তাকানো যায় না। হুম, দেখি এটা এখানে একটু অ্যাড করে রাখি।
আচ্ছা, তো দেখো এখানে সেটাই বলছে, মোর স্পেসিফিকলি দ্য ট্রি শেপড হ্যাঁ ফাউন্ড বাই দ্য স্কার্স মাইট সিম্বলাইজ সিডস ইনকমপ্লিট ফ্যামিলি ট্রি। It could also symbolize the burden of existence itself through an allusion to the tree of knowledge from which Adam and Eve ate, initiating their mortality and suffering. Seed's tree may also offer insight into the ever empowering ability of interpretation, যে কে কীভাবে বিষয়টাকে নিতে পারে। তো যা পরবর্তী যেটা এখানে ঘটছে, যে ইন দ্য হ্যান্ডস অফ রাইট স্টোরি টেলার সিড মার্কস বিকাম আ পয়েন্ট অ্যান্ড বিউটিফুল সিম্বল হোয়েন পল ডি কিসেস দেম, হ্যাঁ, হি রিনফোর্সেস দিস মোর পজিটিভ ইন্টারপ্রিটেশন। মানে এই স্কারগুলোতে স্কিচ করতেছে, হ্যাঁ, তাকে মানে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করতেছে, ওটা আমরা যেটা দেখলাম আর কি। হ্যাঁ, পরে দেখা বলছে চ্যাপ্টার প্রোভাইডস উইথ সিমিলার এক্সাম্পল অফ দ্য ওয়ে পল ডি প্রেসেন্স ওয়ার্কস টু হেল্প সিদ রিক্লেম অথরিটি ওভার হার ওন পাস্ট। সিদ হ্যাজ অলওয়েজ প্রায়োরিটাইজ আদার্স নিড ওভার হার। এতদিন ধরে সে নিজের থেকে অন্যের গুরুত্ব বেশি দিত। ফর এক্সাম্পল, অলদো শি সাজেস্ট ইন আর স্টোরি দ্যাট স্কুল টিচার্স নেফিউজ রেপড হার, সিদ ইজ প্রি অকুপাইড উইথ দ্য থেফট অফ আর ব্রেস্ট মিল্ক। হ্যাঁ, ওই যে জোর করে তার ব্রেস্ট মিল্ক নিয়ে নেওয়া। শি প্রিভিলেজেস হার চিলড্রেন্স নিড ওভার হার ওন। দেখো, তার নিজের আগে তার সন্তানদের ভাবছে। হোয়েন পল ডি ক্র্যাডেলস আর ব্রেস্টস সিদ ইজ রিলিভড অফ দেয়ার ওয়েট। মানে এখানে কী বলতে চাচ্ছে সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট দ্য রেসপন্সিবিলিটি ফর আর ব্রেস্ট, দ্য সিম্বল অফ আর ডেভোশন টু আর চিলড্রেন, ওয়াজ পলস ফর আ মোমেন্ট। এখন যেন পলসের অধিকারে ইউজুয়ালি ডিফাইন্ড, মানে এখানে দেখাচ্ছে যে নিজের সন্তানদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত যে একটা, তাই না, ফুড বা একটা সাস্টেনেন্স আছে, সেটাও যেন তার নিজের না। Usually defined by her motherhood, Sid has a chance to be herself for a moment. Whoever that may be, Paul D. reacquaints Sid with her body as a locus of her own desires, not merely a site for desires of others. মানে পল ডি এসে অন্তত তাকে এখন সঙ্গ দিচ্ছে, তার সেই অতীত ব্যাপারটাকে হয়তো একটু ভুলে সে নতুনভাবে জীবনটাকে একটু দেখতে চাচ্ছে। কিন্তু পল ডিস অ্যারাইভাল ইজ নট কমফোর্টিং টু ডেনভার, কিন্তু মেয়ের কাছে এটা তো কমফোর্টিং না। বিকজ পল ডি থ্রেটেন্স ডেনভার্স এক্সক্লুসিভ হোল্ড অন সিডস অ্যাফেকশন, কারণ ডেনভারকে ভালোবাসে সিডস, ঠিক আছে তো। আর এইখানে সে চাচ্ছে কি, যেমন আমরা বিভিন্ন ক্রাইম পেট্রোল বা অন্যান্য জায়গাতে দেখি না, যে যখন কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, হ্যাঁ, কোনো হাজব্যান্ড বা ওয়াইফ, তখন সন্তান যদি কখনো বাধা হয়ে দাঁড়ায় তখন কি করে বলো তো? মানে সন্তানকে হত্যা করে না? জি স্যার। সন্তানকেও তো হত্যা করতে দেখা যায় আর কি। হ্যাঁ, তো এখানেও সেরকম ঘটনা হয়তো কিছুটা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে, যে মায়ের এই যে দূরত্ব, হ্যাঁ, অন্য পুরুষের সাথে সম্পর্ক, এটা নিশ্চয়ই কোনো ছেলে মেয়ে মেনে নিবে না, এটা স্বাভাবিক। যাই হোক, হি অলসো রিমাইন্ডস ডেনভার অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আ পার্ট অফ সিড দ্যাট শি হ্যাজ নেভার বিন এবল টু অ্যাক্সেস। Although she is 18 years old, Denver's fragile sense of self cannot bear talk of a world that does not include her. সে ওসব পৃথিবী নিয়ে ভাবার তার টাইম নেই। She has lived in relative isolation for her entire life and she is angered and disturbed by Paul D's sudden intrusion. হঠাৎ করে সে তাদের বাড়িতে এসে যে ঝামেলা তৈরি করছে, এটা সে মেনে নিতে পারছে না। The events of the novel unfold on two different temporal planes. At the present of Cincinnati in 1873 and Sid's time at Sweet Home during the 1850s. হুইচ ইজ ন্যারেটেড লার্জলি ইন ফ্ল্যাশব্যাক। পুরোটাই বর্ণনা করা হচ্ছে মানে স্মৃতিচারণে। ইন দিস ফার্স্ট চ্যাপ্টার মরিসন প্ল্যান্স দ্য সিড অফ দ্য মেজর ইভেন্ট দ্যাট উইল আনফল ওভার দ্য কোর্স। দেখো এগুলোর না, আমরা যেটা বুঝতে পারছি যে তার বেবিকে কীভাবে হত্যা করা হলো না হলো, এটা আমরা দেখব। আফটার 25 years অফ ফ্যান্টাসাইজিং অ্যাবাউট সিদ, এতদিন তো তাদের সাথে দেখা নাই, কিন্তু তার মানে তার প্রতি একটা আবেগ কাজ করেছে। পল ডি নাও ফাইন্ডস দ্য কনজামেশন অফ হিজ ডিজায়ার টু বি আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। He lies awake in Sid's bed and decides that her tree is nothing but an ugly clump of scars. সে পিঠের দাগটা, হ্যাঁ। His thoughts turn to Sixo, another enslaved person at Sweet Home, who would walk 30 miles to meet his girlfriend, while Hal and Paul, the Paul brothers, pinned away after Sid. তাহলে তারা কোথায় দেখা করতে আসছে? হ্যাঁ, 30 miles to meet his girlfriend. গার্লফ্রেন্ডের দেখা করার জন্যই 30 মাইল হেঁটে আসতো। আর তারা তো অলরেডি, পল এবং হাল তো অলরেডি, হ্যাঁ, তার পিছনেই লেগে আছে, হ্যাঁ, পিন্ড অ্যাওয়ে আফটার সিদ। উই লার্ন দ্যাট, দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানে সে ধনী হোক আর গরিব হোক, নাকি ধনী হোক আর গরিব হোক, অ্যানিমেলিস্টিক যে ইনস্টিংক্টগুলো, তাই তো, সেগুলো কি
ধনী গরিব সাদা কালো এগুলোর কি পার্থক্য করে বলো তো? পার্থক্য সেম নিশ্চয় করে সবার। না। তাহলে যাদেরকে আমরা এক সময় ওই হিসাবে দেখে এসেছি তারা পশুর মতো আচরণ করেছে বা পশুর সাথে তাদের তুলনা করা হয়েছে বা পশুর থেকে অদমভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে, কিন্তু তারা কি মানুষের সেই বৈশিষ্ট্য রাখে না? তাদের কাছে কি মাদারলি ফিলিং নেই? এমনকি সন্তানেরা তাদের বাবা মাকে অন্যভাবে দেখলে কি তারা মাইন্ড করে না? তারা কষ্ট পায় কি না? হ্যাঁ, এই জায়গাগুলো কঠিন। সেই সময়ে দেখানো হয়েছে যে এই স্লেভদের সামনে এরকমটা করা হচ্ছে না। এক তার মাকে দেখছে বিক্রি করে দেওয়া হচ্ছে অন্যজনের কাছে, সন্তানকে বিক্রি করে দেওয়া হচ্ছে আরেকজনের কাছে, হাজব্যান্ডকে সামনেই মেরে ফেলা হচ্ছে। তাহলে এ দিয়ে কি তারা কষ্ট পায় না? তারা কি আসলে পশু না মানুষ? তাহলে সেই আচরণগুলো এগুলো দেখানো হচ্ছে। এই ঘটনা যদি একটা হোয়াইট পিপল বা ধনী পরিবারে ঘটে, একই রকম ফিলিং কিন্তু সবার ভিতরে কাজ করবে, করবে কি না? জি স্যার। লার্ন দ্যাট অল দ্য বেবি সার্কস হ্যাড 8 চিলড্রেন বাই 6 ডিফারেন্ট মেন। দেখো তার চিন্তা করো, তার আছে 8টা সন্তান ছিল এবং বাই 6 ডিফারেন্ট মেন, মানে তার এরকম 6জন পুরুষের সাথে রিলেশনশিপে 8টা সন্তান হয়েছিল। অ্যান্ড হাল হার ইয়ংগেস্ট ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজন্ট টেকেন ফ্রম হার। তাহলে সবাইকে বিক্রি করে দেওয়া হয়, নিয়ে নেওয়া হয়, শুধুমাত্র হাল তার সাথে ছিল। হোয়েন হাল বট বেবি সার্কস আর ফ্রিডম, শি বিলিভ দ্যাট অ্যাট হার এজ শি ওয়াজ টু ওল্ড ফর হার ফ্রিডম টু মিন এনিথিং। হ্যাঁ, যে তার সন্তান 5 বছর তার জন্য কাজ করে তার যে ফ্রিডমটা সে কিনেছিল, কিন্তু যে বয়সে সে ফ্রিডমটা কিনলো সেই বয়সে আর ফ্রিডম দিয়ে তো কোনো লাভ হবে না। তারপরেও তো ফ্রিডম না। দেখো পল ডিজ ইন্টারেস্টেড গেইজ রিমাইন্ড সিদ অফ হাল। ওই যে দেখুন পলের মানে পলের ব্যাপারটা বারবার সিদকে তার সে হাজব্যান্ডের কথা মনে করে দিচ্ছে। হ্যাঁ, দেখো হুজ লাভ ওয়াজ মোর লাইক দ্যাট অফ আ ব্রাদার দ্যান দ্যাট অফ আ ম্যান লেইং ক্লেম। তাহলে বলছে কি, দেখো হুজ লাভ ওয়াজ মোর লাইক দ্যাট অফ আ ব্রাদার, মানে হাজব্যান্ড, হাল তো ছিল হাজব্যান্ড নাকি, কিন্তু তার সম্পর্কটা কিভাবে দেখানো হচ্ছে যে একজন হাজব্যান্ড হিসেবে না, কিন্তু কেমনভাবে তার ভালোবাসা ছিল বলো, ভাইয়ের মতো। এই কথাটা কি ভালো না মন্দ কথাটা, এই সম্পর্কটা, যে সে ভাইয়ের মতো যেন দেখতো তাকে। স্যার এটা খারাপ তো স্যার। হ্যাঁ, আচ্ছা সরি, একটু সময় দাও। আচ্ছা তারপরে কি বলছে দেখো, তাহলে পল ডিস ইন্টারেস্টেড গেইজ রিমাইন্ড সিদ অফ আলি হুজ লাভ ওয়াজ মোর লাইক দ্যাট অফ আ ব্রাদার দ্যান দ্যাট অফ আ ম্যান লেইং ক্লেম। হ্যাঁ, যে দাবি করবে না, তো তার ওয়াইফকে সে তো দাবি করবে, ইয়া করবে। হ্যাঁ, কিন্তু সিদি রিমেম্বার্স দ্যাট হোয়েন শি অ্যান্ড হালি ফার্স্ট ডিসাইডেড টু গেট ম্যারিড শি আস্কড মিসেস গার্নার, হ্যাঁ, ইফ দে ওয়ার টু হ্যাভ আ উইডিং, মানে জিজ্ঞাসা করছে সে বিয়ে হবে কিনা। বাট দ্য হোয়াইট ম্যান অনলি লাফড, উইমেন অনলি লাফড উইথ নাথিং টু মেক দ্য পার্টনারশিপ অফিসিয়াল ইন এনি ওয়ে। হ্যাঁ, অফিসিয়াল করা হয়নি, হ্যাঁ, পার্টনারটা। সিক্রেটলি স্টিচ হারসেলফ আ ড্রেস টু মার্ক দ্য অকেশন, বরং সে গোপনে একটা কাপড় সেলাই করে, ড্রেস সেলাই করে সে তার অকেশনটাকে মার্ক করেছে, অফিসিয়াল করে রাখছে। মানে তাদের বিয়ে তো আর ওইরকম চার্চে গিয়ে হয়তো অফিসিয়ালি করানো হয়নি, কিন্তু দ্য লাভার্স কনজুমেটেড দেয়ার রিলেশনশিপ ইন আ কর্নফিল্ড। চিন্তা করে, হ্যাঁ, দ্য লাভার্স কনজুমেটেড দেয়ার রিলেশনশিপ ইন আ কর্নফিল্ড অ্যান্ড দ্য সোয়িং কর্ন স্টক্স অ্যালার্টেড দ্য আদার মেন দ্যাট সিডস অ্যান্ড হ্যাড ফাইনালি মেড হার চয়েস। দ্যাট নাইট দ্য আদার সুইট হোম মেন এট দ্য ফ্রেশ কর্ন অ্যান্ড কেম ফ্রম দ্য স্টক্স ব্রোকেন বাই দ্য সিদ অ্যান্ড হালি। মানে তারা বিয়ে করার পর তাদের যে বাসর হওয়া বা বাসরাত হওয়া সেরকম কিছু তো হয়নি, সেটা কীভাবে ইয়া হলো সেটা এখানে বোঝাচ্ছে। মানে কীভাবে তারা তাদের এই ম্যারিজটাকে, বিয়েটাকে সম্পূর্ণ করলো এবং কিভাবে তারা উদযাপন করলো সেই বিষয়টার সাথে এখানে একটু দেখানো হয়েছে যে মানুষ তাদের যে একটা মেন্টাল বা সাইকোলজিক্যাল যে ফিলিং, তাই তো, সেন্সুয়াল যে ফিলিং, সেটাকেও তারা ওপেনলি মানে কী করতে পারে, মানে ফ্রিলি তারা সেটাকেও প্রকাশ করতে পারতো না, গোপনে। হ্যাঁ,
মানে এই জায়গাগুলোকে দেখানো হচ্ছে তারা কী পর্যায়ে ছিল, তারা কিভাবে তাদের জীবনটাকে পরিচালনা করতো, মানে তাদেরকে মানুষ হিসাবে দেখা হতো না। হ্যাঁ, আচ্ছা, তারপর চ্যাপ্টার 3 কি বলছে? ডেনভার টার্নস টু দ্য আউটডোরস ফর কমফোর্ট অ্যান্ড কন্টেম্পলেশন। সিন্স চাইল্ডহুড শি হ্যাজ সট প্রাইভেসি অ্যান্ড রিপোজ ইন হোয়াট শি কলস হার এমারেল্ড ক্লোজেট। তাহলে সে তার ব্যক্তিগত একাকিত্ব জায়গাটাকে সে এমারেল্ড ক্লোজেট বলে মানত। আ বাওয়ার ফর্মড বাই আ রিং অফ বক্সেস, দেখো বক্সউড বুশেস দ্যাটস মেলস অফ, দেখো কলং শি ওয়াজ ওয়ান স্পিল্ড দেয়ার। ওয়ান টাইম অ্যাজ শি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য বাওয়ার, মানে তো জায়গা থেকে যখন ফিরছিল, থ্রু দ্য উইন্ডো ডেনভার স সিদ নিলিং ইন প্রেয়ার ইন বেবি সাকস রুম। হ্যাঁ, মানে প্রার্থনা করছেন নিলিং অবস্থায়। আর গোস্টলি হোয়াইট ড্রেস নেল্ড বিসাইড সিদ উইথ ইটস আর্ম অ্যারাউন্ড হার ওয়েস্ট। তাহলে একটা গোস্ট কি করছে তার মানে ওয়েস্টে, হ্যাঁ, মাজায় হাত দিয়ে বসে আছে। কে সেটা? বলে এই গোস্টটা। হুম, তারপরে কি বলছে? ডেনভার ইন্টারপ্রেটেড দ্য ভিজন অ্যাজ আ সাইন দ্যাট দ্য বেবি গোস্ট হ্যাড প্ল্যানস। পল ডি, শি থিংস রেজেন্টফুলি, হ্যাজ নাও ইন্টারাপ্টেড দোজ প্ল্যানস। হ্যাঁ, যে গোস্টের একটা প্ল্যান ছিল কিন্তু পল ডি এসে তাদের প্ল্যান সব নষ্ট করে দিচ্ছে। হোয়েন এভার ডেনভার হ্যাড আস্কড হার মাদার হোয়াট শি ওয়াজ প্রেয়িং অ্যাবাউট, মানে কী প্রার্থনা করতো, সিদ ই টোল্ড হার শি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট টাইম, মেমোরি অ্যান্ড দ্য পাস্ট। ইন সিডস ফিলোসফি নাথিং এভার ডাইজ, হ্যাঁ, কোনো কিছু মরে না, সবই স্মৃতিতে থেকে যায়। হ্যাঁ, দ্য মিনস দ্যাট পাস্ট ইভেন্টস কন্টিনিউ টু অকার নট অনলি ইন ওয়ান্স মেমোরি বাট অলসো সামহাউ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। সি দি বিলিভস ইট ইজ পসিবল টু বাম্প ইন্টু পাস্ট ইভেন্টস অ্যান্ড প্লেসেস এগেইন, হ্যাঁ, যে ওই পাস্টে যা ঘটে গেছে সেটা আবার কখনো কখনো ঘটে যায়। অ্যান্ড হার মেন প্রায়োরিটি ইজ শিল্ডিং ডেনভার ফ্রম দোজ ট্যাঞ্জিবল পেইনফুল কলিশনস উইথ দ্য পাস্ট। কিন্তু তার কাজ হলো, ভাবছে, হ্যাঁ, যে তার মেয়েকে অন্তত অতীতের সেই জায়গাগুলো থেকে বাঁচানো, হ্যাঁ, রক্ষা করা। জ্যাক সিদি র্যান অ্যাওয়ে ফ্রম সুইট হোম হোয়েন শি ওয়াজ প্রেগনেন্ট উইথ ডেনভার। হ্যাঁ, the feet had become raw lump of flesh by the time she collapsed in the woods. হ্যাঁ, মানে একদম র লাম্পের মতো হয়ে যায়, মানে যেন কোনো ফিলিং নাই। হোয়ার শি ওয়াজ ফাউন্ড বাই আ হোয়াইট গার্ল, তার একটা মেয়ে ফাউন্ড বাই আ হোয়াইট গার্ল অ্যামি ডেনভার। অ্যামি এক্সপ্লেন দ্যাট শি হ্যাড জাস্ট কমপ্লিটেড আ চাইল্ডহুড অফ ইনডেঞ্চার্ড সার্ভিটিউড অ্যান্ড ওয়াজ হেডিং টু বস্টন টু গেট সাম। দেখো তাহলে অ্যামি এক্সপ্লেইন, তাহলে কি শুধু তখন কি শুধু ব্ল্যাকরাই কি স্লেভ হিসাবে ব্যবহৃত হতো, না হোয়াইটদেরকেও ব্যবহার করা হতো বলো তো? স্যার এটা তো হোয়াইটদেরকে এখানে পড়ে বোঝা যাচ্ছে স্যার, আমি তো এটা জানতাম না যে এদের না, কেউ slave- হোয়াইটদেরকেও ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। অ্যামি এক্সপ্লেইন দ্যাট শি হ্যাড জাস্ট কমপ্লিটেড আ চাইল্ডহুড অফ ইনডেঞ্চার্ড সার্ভিটিউড অ্যান্ড ওয়াজ হেডিং টু বস্টন টু গেট সাম কারমাইন ভেলভেট। কারমাইন, অ্যামি এক্সপ্লেইন, ইজ হোয়াট পিপল who buy velvet in Boston called red. When Amy asked Sid her name, Sid told her a false name, Lou. If Sidi were caught, she would send, দেখো আবার তাকে পাঠিয়ে দিতে হবে, এই জন্য সে মিথ্যা নাম বলেছে। Amy led Sidi to an abandoned lean-to and messaged her tortured feet back to life, মানে অবশ হয়ে যাওয়া পাটাকে। Sidi later gave birth to her baby with Amy's help, naming the child after the compassionate girl, ওই জন্য ওর নাম ডেনভার দিয়েছে। Because the story is about her birth, Denver loves to hear it told, মানে মায়ের কাছ থেকে এই গল্পটা শুনতে ভালোই লাগে ডেনভারের। হ্যাঁ, তারপরে কি হচ্ছে? আফটার দ্য এপিসোড ইন হুইচ ডেনভার বিলিভ শি স দ্য বেবি গোস্ট নিলিং নেক্সট টু হার প্রেইং, আবারও মান্থ, হ্যাঁ, প্রেইং মাদার। সিদি টোল্ড ডেনভার অ্যাবাউট স্কুল টিচার হু ওয়াজ মিসেস গার্নারস ব্রাদার ইন ল। আফটার মিস্টার গার্নার ডাইড, স্কুল টিচার কেম উইথ হিজ টু নেফিউজ টু রান দ্য ফ্যামিলি। স্কুল টিচার ইউজ টু রেকর্ড হিজ অবজারভেশন অফ দ্য এনস্লেভড পিপল ইন আ নোটবুক, হ্যাঁ, নোটবুকে রাখতো। হি প্রোডেড দেম উইথ স্ট্রেঞ্জ কোশ্চেন্স অ্যান্ড সিদি বিলিভস দ্যাট দ্য কোশ্চেন্স ব্রোক সিক্সো স্পিরিট পারমানেন্টলি। ওই সিক্সো আরেকজন, হ্যাঁ, বলছে অ্যাজ পল ডি রিপেয়ার্স দ্য ফার্নিচার হি ড্যামেজ ডিউরিং হিজ কনভারসেশন উইথ দ্য গোস্ট, ওই গোস্টের সাথে মারামারি করছিল। হি সিং songs he learned while in a chain gang in Alfred, Georgia. After his traumatizing prison experience, he shut down a large part of his heart and head, operating only what helped him walk, eat, sleep and sing. The experience of seeing Sid again reopens the locked part of his mind and he decides to stay at 124. আবারও সেখানে থাকতেই চায়। Sidi tells
তাই তো Paul D that after her escape school teacher came to Cincinnati to take her and her children back to sweet home নিয়ে যেতে এসেছিল সে went to jail instead সে বরং জেলে গিয়েছিল and took Denver with her. Paul D does not ask her for details because the mention of jail reminds him of his experience in Alfred. Paul D's decision to stay gives Sid hope for the future. সে থাকলো যে আমি তোমার সাথে থাকবো, মানে পল ডি এখন সিদের সাথে থাকবে নাকি, সিদে ওর সাথে থাকবে। এতে কি সন্তানেরা কি মেনে নিবে, এটা মেনে নিতে পারে? না স্যার। স্যার আচ্ছা, তো যাই হোক, তোমরা একটু সামারিটা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আমরা আগামী দিন আর একটু দ্রুত একটু গিয়ে বিশেষ করে অ্যানালাইসিসগুলো তোমরা একটু ভালো করে পড়বা, আর ঘটনাগুলো একটু আমরা পড়বো যাতে মনে হয় যে আমরা পড়েছি কিছু, না পড়ালে তো মনে হয় যেন পড়া হয়নি। হ্যাঁ, এই জায়গাটা। আর এখানে আরেকটা সামারি এরিয়া দেওয়া আছে গুগল ক্লাসরুমে, কোথায় গেল? আচ্ছা, এটা অনেক বড়ই আছে এই যে এখানে। হ্যাঁ, এটা একটা সামারি, টেক্সটটা ওখানে দিয়েছি। তো দেখো, সামারি অ্যানালাইসিস কত থেকে 16 থেকে 49 পর্যন্ত। হ্যাঁ, এই জায়গাটা যদি একটু সম্ভব হয়, এই যে সামারি অ্যানালাইসিস, এটা ওইখান থেকে দেখবা, ঠিক আছে? ওকে স্যার। যদিও সামারিতে আসলে পড়ে তো এভাবে মজা পাওয়া যায় না, জাস্ট কাটে কুটে কিছু মূল তত্ত্বগুলো দেয়, তারপরে কিছু ইয়া নাই যে একটু পড়ে নিও। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম, পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব নেক্সট দিন। আচ্ছা, ওকে, সো গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশ্যা, এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি। উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলারা রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে ওনার স্ত্রীকে উনি কি বলবেন? তাহলে ওনারা সেই বিষয়গুলো কিভাবে করে দেখবেন?